আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ঠিকভাবে আমার কথা শুনতে পাচ্ছ নাকি, আর বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ নাকি, একটু কমেন্ট করে জানাও ভাইয়েরা। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আর তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, তাহলে আমরা সুন্দর করে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে, আসতে একটু 5-10 মিনিট দেরি হয়ে গেল। 5-10 মিনিট একটু মোবাইলে চার্জ দিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, তোমরা অনেকে বললাম হ্যাঁ মোবাইলে চার্জটা ভালো করে দিয়ে নেন, তাই মোবাইলে একটু ভালো করে চার্জ দিয়ে নিচ্ছিলাম, আর কিছুই না। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। ঠিক আছে, একটু 10 মিনিট দেরিতে আসাতে তোমরা মনে হয় অপেক্ষা করতে করতে সবাই নাই। দ্রুত তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর জয়েন করে নাও। আমরা আজকে পড়বো হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা। ঠিক আছে, আমরা কি পড়বো? নিউটনীয় বলবিদ্যা পড়বো আমরা। মানে সোজা কথায় আমরা বল নিয়ে পড়বো। ঠিক আছে, মেন কথা হচ্ছে আমরা বল নিয়ে পড়বো। বল খুবই সোজা একটা জিনিস। ঠিক আছে, কিন্তু তোমরা এই অধ্যায়টাকে সবচেয়ে বেশি ভয় পাও, আমি যেটা দেখেছি। তো ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর তোমরা আমার লেখাটা ঠিকভাবে দেখতে পাচ্ছ নাকি, যদিও ক্লিয়ার বলেছো, আমি একটু টেস্ট করব। ঠিক আছে, এটা সবসময় আমি টেস্ট করি। তোমরা, আমি বোর্ডে এখন যে কথাটা লিখবো, কথাটা ঠিক করে লিখবা। ঠিক আছে, যে আমি যা লিখেছি তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি বোর্ডে যেই কথাটা লিখেছি এই কথাটা কমেন্ট করে লেখো, তাহলে আমি বুঝবো তোমরা আমার লেখা দেখতে পাচ্ছ স্পষ্ট করে, এবং তোমরা সবাই এই কালার দেখতে পাও, মানে এই কালারের কালার ব্লাইন্ড না তোমরা। ঠিক আছে, এই লেখাটা কমেন্টে লেখো। আমি বোর্ডে যে লেখাটা এখানে লিখেছি, কি লিখেছি বলবো না, কি কালি দিয়ে লিখেছি তাও বলবো না, এই লেখাটা তাড়াতাড়ি কমেন্টে লেখো কি লিখেছি। কই, কেউ তো লেখনি দেখছি। তাড়াতাড়ি এই লেখাটা কি লিখেছি একটু কমেন্টে তোমরা লিখে দ্রুত জানাও। এই লেখাটা আমি কি লিখেছি কমেন্টে একটু দ্রুত জানাও। এই রেড কালার তো ঠিক আছে, এই লেখাটা কি লেখা এটা জানাও। ঠিক আছে, এই লেখাটা কি লেখা? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে তোমরা, আশা করছি যে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা আশা করছি লেখাটা দেখতে পাচ্ছ, এটা জেনে আমার ভালো লাগছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, ওকে। আজকে আমি, কি হলো? হ্যাঁ, আজকে মেডিকেল বেসড ক্লাস। ঠিক আছে, আমরা শুরু করি। তোমরা মোটামুটি অনেকে জয়েন হয়ে গেছো, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়বো নিউটনিয়ান বলবিদ্যা, খুবই সহজ জিনিস, আমরা শুরু করে ফেলি। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে সায়েন্স আড্ডার প্রি মেডিকেল যে ব্যাচটা, সেই ব্যাচের পেইড কোর্স। তো পেইড কোর্সের ক্লাসটা আজকে একটা সাইম এটা পাবলিক করে দিয়েছে তোমাদের সবার উপকারের জন্য। ঠিক আছে, তোমরা অনেকে আমার ভেক্টর ক্লাস করে পরবর্তীতে ক্লাস করতে চেয়েছিলা, তো তোমাদের আগ্রহের জন্য আমি আবার আসলাম। তো তোমাদের পার্টিসিপেশন এখনো তেমন একটা বেশি দেখতে পাচ্ছি না। যদি এরকম পার্টিসিপেশন থাকে তাহলে তো বেশি পড়াতে পারবো না। যদি পার্টিসিপেশন বেশি থাকে তাহলে আমি অবশ্যই এই ক্লাসটা পুরোটা, এই চ্যাপ্টার আজকেই পুরোটা শেষ করে দেবো, কোনো ব্যাপার না, মেডিকেলের জন্য। ঠিক আছে, যা লাগবে আমি পুরোটাই শেষ করে দেবো। বিষয়টা হচ্ছে তোমাদের পার্টিসিপেশনটাই আসল। তাহলে আমরা শুরু করি। নিউটনিয়ান বলবিদ্যা, তার মানে এই অধ্যায়ে আমাদের শুরুর জিনিসটাই হচ্ছে ফোর্স। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব ফোর্স দিয়ে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ফোর্স কি এটা জানবো, খুব সোজা কথা। তোমরা বাচ্চাকাল থেকে শুনে আসছো নিউটন কয়টা সূত্র দিছে? 3টা সূত্র। কয়টা সূত্র? 3টা।
প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো আমরা এই তিনটা সূত্র দিয়ে আমাদের আলোচনা শুরু করব এবং এই তিনটা সূত্র থেকে তোমাদের অনেক প্রশ্ন করব এবং কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আমরা বার হয়ে চলে আসবো। দেখো তাহলে বল সম্পর্কে যে তিনটা সূত্র আছে ভালো করে খেয়াল করো। তার এক নাম্বার সূত্রটা আমি আমার করে বলি, ঠিক আছে? আমি লিখবো সঠিক নাকি ভুল এইটুকুটা তোমাদের কাছ থেকে জানতে চাবো, ঠিক আছে? দেখো, কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। আমি এটা নিউটনের ফার্স্ট ল লিখেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি যেটা লিখেছি এটা ঠিক নাকি ভুল। ফার্স্ট ল, এ নাম্বার অপশন কারেক্ট, বি নাম্বার অপশন ইনকারেক্ট, ঠিক আছে? আমার পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট, আমি জানি যে তোমরা এই জায়গাগুলোতে ভুল করো, আমি ডাইরেক্ট সেই জায়গাতেই তোমাদেরকে কোশ্চেন করবো, ঠিক আছে? তোমরা আমাকে জানাও যে এই কোশ্চেনটা আমি যেটা লিখলাম নিউটনের প্রথম সূত্রটা বোর্ডে, কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে, এই কথাটা ঠিক নাকি ভুল, কারেক্ট নাকি ইনকারেক্ট? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভাইয়ারা যে এটা কারেক্ট নাকি ইনকারেক্ট। দেখো বাচ্চাকাল থেকে তোমরা মনে হয় ক্লাস 8 থেকে এই জিনিসটা পড়ো, ঠিক আছে? তাও যদি না পারো তাহলে তো অনেক কষ্টের বিষয়। আচ্ছা যাক, 99 আসছে মনে হচ্ছে। তাহলে আমি একটু উত্তরগুলো দেখি। দুর্জয় বলেছো এ, শামিয়া বলছো এ, রাইট, সবাই রাইট। তানভীর আহমেদ বলেছো বি, আর কেউ বি, ইনকারেক্ট কেউ বলতেছো না, সবাই এ। কারেক্ট নয়, বাহ্যিক কথার উল্লেখ নাই, ফ্যান্টাস্টিক। তাহলে একজন, এতগুলা উত্তরের মধ্যে 2 জনের উত্তর আমি ঠিক পাইলাম এখন পর্যন্ত। না রাহাত, এটা কারেক্ট না। তো এটার উত্তর হচ্ছে এই সূত্র, এটা ইনকারেক্ট। তাহলে মজার বিষয় দেখো, পরীক্ষায় কিন্তু তোমাদের মেডিকেলে জীবনেও বলবে না নিউটনের প্রথম সূত্রটা লেখো, আসতেই পারে এই সূত্রটা সঠিক নাকি ভুল, এটা আসতেই পারে। তো তোমরা এটাই আইডেন্টিফাই করতে পারলা না যে এই জিনিসটা নিউটনের প্রথম সূত্র না। ভালো করে খেয়াল করো। তাহলে কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে, সূত্রটা ভুল, এটা নিউটনের প্রথম সূত্র না। নিউটনের প্রথম সূত্র হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমি একটা একটা করে কারেকশন করব, দেখি তোমাদের কার কার কনসেপ্ট কতখানি ক্লিয়ার সেটা আমি বাইর করব। এই সূত্রটা ভুল, এটাকে ঠিক করতে গেলে প্রথম যেই কাজটা করা লাগবে, নিউটন কোনোদিন বলে নাই কোনো বল ক্রিয়া না করলে বস্তু স্থির থাকবে, গতিশীল থাকবে, কোনোদিনই বলে নাই। নিউটন খুব ভালো করে বলছে বাহ্যিক কোনো বল কাজ না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে। বাহ্যিক কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল সেকেন্ড 22 ব্যাচের যে অ্যাসাইনমেন্ট ছিল, এই এক বাহ্যিক কথাটার জন্য পুরো খেলাই উল্টে গেছে। বাহ্যিক কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই জায়গাটায় কি হবে, বাহ্যিক কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এখন তোমরা আমাকে বলো, এইবার যেটা লিখেছি এইটা ঠিক নাকি ভুল, এবার ঠিক কিনা ভুল, এবার কমেন্ট করো, এবার তাড়াতাড়ি কমেন্ট করো। এবার আমি যেটা লিখলাম এটা ঠিক নাকি ভুল, এবার আমাকে বলো এটা ঠিক নাকি ভুল। কি বললাম, কি করলাম, বাহ্যিক কোনো বল যদি কাজ ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এবার ঠিক নাকি ভুল, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি দেখি এবার ঠিক না ভুল। আগেরটা তো তোমরা পারলা না, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আগেরটা কিন্তু ভুল ছিল। এবার আরেকটা কারেকশন করলাম, এবার দেখো এটা ঠিক নাকি ভুল। কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে, এটা ঠিক নাকি ভুল, তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও। রিয়াদ হোসেন বলছো কারেক্ট, ইনকারেক্ট, মোটামুটি সঠিক, এটা আবার কেমন কথা, ইনকারেক্ট, এটাও ঠিক না, ইনকারেক্ট, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটাও ইনকারেক্ট, এটাও ঠিক না। এবার কি করতে হবে দেখো, এটাকে ঠিক করতে গেলে গতিশীল বস্তু, দেখো ভালো করে ইম্পর্টেন্ট, এই জায়গাটাই ভুল, এই বেগটা হবে না, এইখানে হবে দ্রুতি।
সুষম দ্রুতিতে চলতে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, তাহলেই ঠিক হয়ে যাবে। সেটা যদি বৃত্তাকার পথে না চলে সেটা তাহলে সমকৌণিক বেগে ঘুরবে, এরকম করে ঘুরবে, কোনো প্রবলেম নাই, কিন্তু ঘুরবে, কোনো সমস্যা নাই, সেটা সুষম দ্রুতিতে চলবে। তাহলে দেখো এবার তোমরা ক্লিয়ার হলা কি না। ঠিক আছে, তাহলে কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এবার যদি আমি বলি তাহলে জিনিসটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এইটা 100% কারেক্ট। এবার আমি তোমাকে যেটা লিখে দিলাম এটা হচ্ছে কারেক্ট। ভালো করে এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলতেছি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর যদি কোনো জিনিস সরল রেখায় চলে সে সরল রেখায় চলতে থাকবে, আর কেউ যদি বৃত্তাকার পথে চলে এরকম করে ঘুরতেছে সে সমকৌণিক বেগে ঘুরবে, মানে কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এখানে ধ্রুব থাকে কি, তার দ্রুতি, কিন্তু বেগ কখনো ধ্রুব থাকে না। তাহলে আশা করা যায় প্রথম সূত্রটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। ওকে, এখন কিন্তু আমি যদি বেগ জাস্ট দ্রুতি বলে দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখন তোমাদেরকে এই জায়গায় দেখো আমরা যে দুইটা জায়গায় ক্লিয়ার কাট করেছি, এই বল এই দ্রুতি আর বেগ তোমরা জানো, এটা 3 নম্বর অধ্যায়ে পড়ার কথা। আমরা এই বলটাকে নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট ল থেকে তোমাদের মেডিকেলে কোশ্চেন আসে যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে যদি আমরা এক বাক্যে বলতে চাই আমরা কি পাই, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কি বলবো, যদি নিউটনের প্রথম সূত্র থেকে, ভালো করে খেয়াল করো, আমরা ফার্স্ট ল থেকে পাই সামেশন এফ। এটা লিখলে আবার ভুল হয়ে যাবে, এখানে ই এক্স ছোট্ট করে এটা লিখতে হবে। মানে বাহ্যিক কোনো বল যদি না থাকে তাহলে যে কোনো বস্তুর কি হবে, প্রথম বেগের মান মানে দ্রুতি, মানে ভি, এটাকে আমরা দ্রুতি দিয়ে বলবো। ঠিক আছে, তাই আমরা স্পিড লিখব। স্পিড আদি বেগ সমান শেষ বেগ হবে, আদি দ্রুতি সমান শেষ দ্রুতি হবে। এইটুকুটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাই। ঠিক আছে, আমাদের এই জিনিসটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল এর আউটকাম। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে প্রথমে যে পার্থক্যটা ভালো করে শিখে নিতে হবে। তাহলে বলটাকে আমরা দুই ভাগে ভাগ করব, ভালো করে খেয়াল করো ভাইয়ারা এবং আপুরা। এই যে বল, এই বলটাকে তাহলে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে বাহ্যিক বল, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ লিখতেই ভালো লাগছে না, তাই আমরা লিখলাম ইন্টারনাল ফোর্স। একটু ফিলিংস আসলো। ঠিক আছে, ইন্টারনাল ফোর্স। তাহলে একটা এক্সটার্নাল ফোর্স, একটা ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, বলকে প্রাইমারিলি আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ইন্টারনাল ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তাহলে দেখো এক্সটার্নাল ফোর্স অনেক ধরনের, বলে তুমি শেষ করতে পারবা না। আমরা ইন্টারনাল ফোর্স আসলে কাকে কাকে বলি একটু ভালো করে এই জিনিসটা আমরা খেয়াল করে নিই। ঠিক আছে, দেখো আমরা ইন্টারনাল ফোর্স মানে অভ্যন্তরীণ বল, এই জিনিসটা বলতে আমরা বুঝি এদেরকে। দেখো আমরা ইন্টারনাল ফোর্স বলতে বুঝি টেনশনকে, আমরা ইন্টারনাল ফোর্স বলতে বুঝি কম্প্রেশনকে আমরা মোচড় দাও না, মোচড়, কোনো জিনিস যখন মোচড় দাও সেই মোচড়কে আমরা বুঝি। তারপরে ইন্টারনাল ফোর্স বলতে আমরা বুঝি আর কি বলতে পারি আমরা, সহজ কথায় টানলা, কম্প্রেস করলা। হ্যাঁ, এই যে ধরো একটা জিনিসকে যদি বৃত্তাকারে এরকম করে ঘুরাও, এরকম করে ঘুরাইতে পারো না, এরকম করে যখন তুমি বৃত্তাকারে ঘুরাও এই যে দড়ির টানটা থাকে, এই টানটাও কিন্তু ওয়ান ধরনের ইন্টারনাল ফোর্স। তারপরে হচ্ছে টেনশন দিলাম, কম্প্রেশন দিলাম, ঠিক আছে, মোটামুটি মোচড়, তারপরে এই টাইপের ফোর্সগুলোকে বলছি আমরা ইন্টারনাল ফোর্স। তাহলে এই ইন্টারনাল ফোর্স কিন্তু নিউটনের প্রথম সূত্রের ওই বলের মধ্যে পড়তেছে না। আর বাহ্যিক বল, দেখো বাহ্যিক বল এটা কি, ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এখান থেকে 100 নিউটন বল দিলা, তুমি 100 নিউটন বলে ধাক্কা মারলা, এগুলো হচ্ছে বাহ্যিক বল। মানে আমি যেগুলা প্রয়োগ করি, আমি যেগুলা প্রয়োগ নিজে হাতে করি, এটাকে বলা হয় বাহ্যিক বল, মানে এটা হচ্ছে বাহ্যিক। আর এই টেনশন, কম্প্রেশন, মোচড়, এই জিনিসগুলোকে বলা হয় ইন্টারনাল ফোর্স। তাহলে ভালো করে এই জিনিসটা প্রথমে আমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে। ঠিক আছে, যে কোনটা ইন্টারনাল ফোর্স, কোনটা নন ইন্টারনাল ফোর্স। ওকে,
আচ্ছা, এই যারা তোমরা স্ট্রেট লাইন কথা বলতেছো কোনো সমস্যা নাই, তুমি যদি স্ট্রেট লাইন যুক্ত করো তখন তোমার মানে একটা সরল রেখা বরাবর তো বেগ আর দ্রুতি একই হয়ে যায়, আর কিছুই না। আর স্ট্রেট লাইন যদি না লিখতে চাও তাহলে তোমাকে দ্রুতি কথাটা লিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, এবার আমরা তাহলে দেখো আমরা কি বুঝতে চাইলাম, যে বল এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল। নিউটনের সূত্রে আমরা প্রত্যেকটা কথাই বলেছি বাহ্যিক বলকে নিয়ে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কথাটা মনে রাখো, 1 মিনিট পরে আমি এটা থেকে কোশ্চেন করবো তোমাদেরকে। আচ্ছা, এবার আমরা চলে আসি আরো খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই সহজ জিনিস, নিউটনের 2 নাম্বার ল। দেখো সেকেন্ড ল অফ নিউটন, তাহলে সেকেন্ড ল, এবার আমরা সেকেন্ড ল, তাহলে সেকেন্ড ল আমি আবার লিখবো আর তোমরা বলবা যে ঠিক নাকি ভুল, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বলের সমানুপাতিক, সমানুপাতিক। আমি যেটা লিখলাম, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে নিউটনের 2 নম্বর ল হিসাবে এটা সঠিক নাকি ভুল, ঠিক আছে? এটা সঠিক নাকি ভুল এটা বলো, এটা কি সঠিক? এটা কি সঠিক? অপশন এ ইয়েস, অপশন বি নো। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই জিনিসটা নিউটনের 2 নাম্বার ল হিসাবে আমি সঠিক বললাম নাকি ভুল বললাম? তাড়াতাড়ি তোমরা বলো আমাকে, ঠিক আছে? সঠিক নাকি ভুল? ও মা, এরা সবাই ভুল 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 বলতেছে। মুনতাসির ভুল, এটা কেন ভুল বলছো তোমরা আমি এখনো বুঝতে পারছি না, ঠিক আছে? আমি কি প্রথমটা ভুল করাইছি বলে সবগুলাই ভুল করাবো নাকি? এটা তো আমি করাবো না, তাহলে তো তোমরা না বুঝে উত্তর দিয়ে দিবা। আমি একটু চালাক আছি, সমস্যা নাই, এমনি বইটা পড়ি না তো, তাই না? এটা অবশ্যই সঠিক, ঠিক আছে? তোমরা অনেকে এটার ভুল উত্তর দিয়েছো, এটা কিন্তু সঠিক। আমি 2 নম্বর লটা কারেক্টলি লিখেছি, কোনো সমস্যা করি নাই, ইচ্ছা করে ঠিকভাবে লিখেছি। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, কোনো সমস্যা নাই, একবারে সমানুপাতিক, মানে মূল বিন্দুগামী সরল রেখা হবে। ভালো করে এই জিনিসটা বুঝে নাও, ঠিক আছে? সমানুপাতিক মানে হচ্ছে মূল বিন্দুগামী স্ট্রেট সরল রেখা হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা 2 নম্বর ল হিসেবে একবারে পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। এখন তোমরা আমাকে বলবা এখানে যে কথাটা আছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল দ্বারা বোঝায়, প্রযুক্ত বল দ্বারা কোনটা বোঝায় তাড়াতাড়ি বলো, ঠিক আছে? আজকের এটা কয় নাম্বার কোশ্চেন? 3 নাম্বার কোশ্চেন। প্রযুক্ত বল দ্বারা বোঝায় কোনটি? এ নাম্বার অপশন বাহ্যিক বল, বি নাম্বার অপশন অভ্যন্তরীণ বল। বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল? বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল? তাড়াতাড়ি আমাকে কমেন্টে উত্তর দাও যে বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর দিয়ে ফেলেছো, এটা দেখে ভালো লাগলো আমার, ফ্যান্টাস্টিক। এটা আবার আই থিঙ্কের কিছু নাই, এটা অবশ্যই প্রযুক্ত বল মানে বোঝায় হচ্ছে বাহ্যিক বল। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যে বাহ্যিক বলের কথাটা শুনেছি, সেই মানে দ্বিতীয় সূত্রে যে প্রযুক্ত বল থাকে সেটা কেবলমাত্র বাহ্যিক বল, ঠিক আছে? এখান থেকে আমাদের সিদ্ধান্ত কি জানো? যত ধরনের ভরবেগ পরিবর্তন সংক্রান্ত ঘটনা আছে এগুলো কখনো অভ্যন্তরীণ বলগুলা ঘটাতে পারে না, এই ঘটনাগুলো ঘটায় হচ্ছে বাহ্যিক বল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে? তাহলে আমরা নিউটনের 3 নাম্বার সূত্রে চলে যাই, ঠিক আছে? 2 নাম্বার সূত্রের জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। এবার দেখো 3 নাম্বার সূত্র হচ্ছে, 3 নাম্বার সূত্রটা আর বোর্ডে লিখতেছি না, এটা তোমরা সবাই জানো, তাও থার্ড ল একটু লিখে দেই। Every action has equal and opposite reaction, opposite reaction। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা তোমরা সবাই জানো, আমার কোনো সমস্যা নাই। এখান থেকে যে কোশ্চেনটা, এবং খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষায় আসলো বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের ক্লাসে করাইছিলাম নাকি মনে নাই,
ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কয়টি বস্তুর উপরে কাজ করে? বস্তুর ওপর কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কয়টি বস্তুর উপরে কাজ করে? এ নাম্বার অপশন একটি, বি নাম্বার অপশন দুইটি, সি নাম্বার অপশন তিনটি, ডি নাম্বার অপশন ক্যান নট বি সেইড। তাড়াতাড়ি বলো যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কয়টি বস্তুর উপরে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কে আতিয়া বলছো একটি, নিপা বলছো একটি, অনেকে দুইটা বলছো, লাজিনা আলম বলছো একটি, তারপরে মুস্তাক আহমেদ বলছো দুইটি, আবার অনেকে বলতেছে একটি দুইটি, একটি দুইটি। আচ্ছা, তার মানে এই যে একটা দুটা নিয়ে তোমাদের গন্ডগোল বেঁধে গেল। আরে ভাই, এটা দিয়ে তো আমাদের ফিজিক্সের শুরু। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসলো বলে আমি বলে দিলাম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একটা বস্তুর উপরে কাজ করে না। আবার মনে রাখো, আবার শোনো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, আবারও বলি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এরা বাহ্যিক বল। ভালো করে খেয়াল করো, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে নিউটন শুধু বাহ্যিক বলকে নিয়ে কাজ করছে, যা ঘটনা দেখাইছে সব বাহ্যিক বল, এরা হচ্ছে বাহ্যিক বল। ভালো করে মনে রাখো, এফ এক্সটার্নাল, ইএক্সটি এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এরা সব সময় দুইটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব সময় দুইটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। ভালো করে খেয়াল করো, তোমরা সবাই নিজের ক্ষেত্রে খেয়াল করো। আমি এখন দাঁড়িয়ে আছি একটা মাটির উপরে, তাই না? তার মানে আমি মাটির উপরে যেই বলটা প্রয়োগ করছি, এই বলটাকে বলা হয় ক্রিয়া। আর মাটি আমার উপরে যে বলটা প্রয়োগ করতেছে, এটা হয়ে যাবে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া কাজ করলো মাটির উপর, প্রতিক্রিয়া কাজ করলো আমার উপর। আমি আর মাটি তো একই অবজেক্ট না, দুটো আলাদা বস্তু। তাই ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় দুইটা বস্তুর উপরে কাজ করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনটা আসলে তোমরা যারা ভুল করবা তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, মেডিকেলে যদি কখনো এই পরীক্ষা কোশ্চেনটা আসে, তোমরা কিন্তু ধরা করে যাবা। তাহলে কি হবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব সময় দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে, যেন মনে থাকে। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আর কি কি মজার কোশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশিবার যে কোশ্চেনটা এসছে, ঠিক আছে, এখান থেকে দেখো কোশ্চেন নাম্বার 5 আজকে, এফ ইকুয়ালস টু এম এ এর উৎপত্তি কয় নাম্বার সূত্র থেকে? বলো, এর উৎপত্তি কয় নম্বর সূত্র থেকে? ল থেকে। এ নাম্বার অপশন ফার্স্ট, বি নাম্বার অপশন সেকেন্ড, সি নাম্বার অপশন থার্ড, ডি নাম্বার অপশন নান। তাহলে এফ সমান এম এ, এই যে সূত্রটা, বিখ্যাত সূত্র, তোমরা অনেকেই বলো কি ফাদার সমান মাদার, তাই না? ফাদার সমান মাদার, ফাদার সমান মাদার, এই সূত্রটা কয় নাম্বার বস্তু থেকে? ঠিক আছে, কয় নাম্বার সূত্র থেকে? সেকেন্ড ল। বাহ, এটা আমি জানতাম তোমরা সবাই পারবা, এটা পারছো, কারণ এগুলা তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করানো হয়। তো এটা সেকেন্ড ল থেকে, এটা তো তোমরা পারলা। এখন তোমরা প্রশ্ন দিবা, এই উত্তরটা দিবা। কোশ্চেন নাম্বার 6, নিউটনের দ্বিতীয় সূত্রের থেকে প্রাপ্ত সঠিক সমীকরণ। এ নাম্বার অপশনে দিলাম এফ, বি নাম্বার অপশনে দিলাম এফ সমান এম এ, সি নাম্বার অপশনে দিলাম এফ এক্স সমান এম এ, ডি নাম্বার অপশনে দিলাম এ প্লাস সি।
তাড়াতাড়ি উত্তর দাও, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের প্রাপ্ত ইকুয়েশন কোনটা সঠিক কোনটা ভুল। তাড়াতাড়ি উত্তর দাও, নিউটনের 2 নাম্বার সূত্র থেকে প্রাপ্ত সঠিক সমীকরণ কোনটা? এফ এক্সটার্নাল ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, এফ সমান এম এ, মানে তোমাদের সেই ফাদার সমান মাদার, এফ এক্সটার্নাল সমান এম এ, নিচের অপশনে দিয়েছি এ প্লাস সি। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর? ঠিক আছে, দেখি তোমরা উত্তর দাও। অনেকেই বলছো এ, অনেকেই বলছো ডি, এ প্লাস সি। যাক, তাহলে আশা করা যায় তোমরা সবাই এখন ধীরে ধীরে সঠিক উত্তর দিতে শিখছো। তার মানে তোমরা আমার ক্লাসটা একটু হলেও বুঝছো, ফ্যান্টাস্টিক। তাহলে ভালো করে খেয়াল করো, আমি প্রথমে একটা কথা বলে দিয়েছি, নিউটন যতগুলো সূত্র বলে দিয়েছে প্রত্যেকটা সূত্রই বাহ্যিক বলের জন্য। তার মানে এই এফ যদি ভরবেগের পরিবর্তন হয়, এটাও এফ এক্সটার্নাল। আমরা যদি এফ সমান এম এ বলি, এই এফটাও বাহ্যিক বল, এটাও হচ্ছে এফ সমান এম এ। ভালো করে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এর উত্তর হচ্ছে এ প্লাস সি। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, এফ সমান এম এ, এই এম এও কিন্তু ভুল হয়ে যাবে যদি আমরা এই এফ এর পরিচয় না জানি। ঠিক আছে, ভালো করে বোঝো, এই এফ এর পরিচয় না জানলে এই কনসেপ্টটা ভুল হয়ে যাবে। তাহলে এই টপিক্সের উপরে আমাদের লাস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। কোশ্চেন করে করে আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করি, এটা আমার একটা স্টাইল। ঠিক আছে, একটি দড়ির ওপর 20 নিউটন টান বল কাজ করছে। দড়ির ওপর এছাড়া কোনো বল কাজ না করলে দড়িটির ত্বরণ কত? এ নাম্বার অপশন, দড়িটার ভর দিতে হবে, তো ভর 2 কেজি। এ নাম্বার অপশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি নাম্বার অপশন 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি নাম্বার অপশন 0, ডি নাম্বার অপশন কি দেব? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাড়াতাড়ি দাগাও যে এই কোশ্চেনটার উত্তর কি হবে। ঠিক আছে, এইগুলা করতে কোনো ধরনের ক্যালকুলেটর লাগে না, কিছুই লাগে না, একবারে বেসিক কোশ্চেন। এবং এই এফ সমান এম এ থেকেই মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। ঠিক আছে, এই অধ্যায়ের মেডিকেলে সবচেয়ে বেশি কোশ্চেন সবসময় এফ সমান এম এ থেকেই আসে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তর কি দিচ্ছ? শাহরিয়ার ইসলাম শোভন কি দিয়েছ? এ, মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে অনেকে দিয়েছ সি, তারপরে এ, আবার ডি, দেখি আর কিছু। তাহলে এই সূত্রটা কিন্তু এফ সমান এম এ থেকে, অনেকে সি সি সি, তারপরে অনেকে বলছো এ। দেখি এটা আরেকটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা অ্যানালাইসিস করলে দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি সাধারণত কোশ্চেন আসে ভর এবং বেগ দেওয়া আছে, ভর বেগ কত, কোনো বস্তুর ভর ত্বরণ দেওয়া আছে, বলের মান কত। এই সূত্র থেকে জেনারেলি কোশ্চেন আসে, তো আমিও কিন্তু এই সূত্র থেকেই কোশ্চেন দিছি। ঠিক আছে, অনেকেই বলছো এ, তোমাদের এ দেখতে দেখতে তো আমি অস্থির হয়ে গেলাম। ফাহমিদা, তাসনিম, এ উত্তর হবে না। যারা যারা এ দাগাইছো তোমাদের উত্তর কিন্তু হয় নাই। ঠিক আছে, যারা যারা এ দাগিয়েছো তোমাদের উত্তর হয় নাই। আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা এ দাগিয়েছো তোমাদের উত্তর হয় নাই। তাহলে এটার উত্তর, ও ডি কে তুমি 0 ভাবছো, তাহলে ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 0। এটার উত্তর হচ্ছে 0। একটা দড়ির উপরে 20 নিউটন টান বল কাজ করছে। টান বল এক ধরনের ইন্টারনাল ফোর্স, টান বল এক ধরনের ইন্টারনাল ফোর্স। আর এফ সমান এম এতে আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে কি বলেছে? টান বল ছাড়া আর কোনো বল কাজ করছে না। তাহলে আমরা বলতে পারি এফ এক্স, এটার মান হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়, এই সূত্রে বসালে এর মান কত আসবে ভাইয়া এবং আপুরা? অবশ্যই 0। তার মানে কোনো বস্তুর উপরে যদি শুধু টান বল কাজ করে, তার মানে টান বলকে টান টান করে রেখেছে, ওর কোনো ত্বরণ নাই।
তাই ওর ত্বরণটা হবে শূন্য। ফিল করলে বিষয়টা এরকম, ধরো তোমাকে তোমার দুইজন বান্ধবী দুই দিক থেকে টেনে রেখেছে, ভালো করে বোঝো, দুই দিক থেকে দুইজনই 10 নিউটন বলে তোমাকে টেনে রেখেছে, এটার মানে টানের ফিলিংসটা তোমাকে নিতে হবে। ধরো এটা তুমি বান্ধবী বন্ধু দুজনই হতে পারে, ঠিক আছে? তো ধরো তোমাকে কেউ এদিক থেকে টানতেছে 10 নিউটন বলে, এদিক থেকেও টানতেছে 10 নিউটন বলে, তুমি যাবা কোন দিকে? তুমি কোথাও যাইতে পারবা না। এইখানে টানের মান হচ্ছে 10 নিউটন, কারণ এখানেও তোমাকে 10 নিউটন বলে টানতেছে, এখানেও 10 নিউটন বলে টানতেছে, এর মান হচ্ছে এই দড়িটার উপরে টানের মান হচ্ছে 10 নিউটন, কিন্তু এখানে এফ এক্সটার্নালের মান হচ্ছে 0, তাই কোনো ধরনের ত্বরণ হবে না। তাহলে এই উত্তরটার আশা করা যায় তোমাদের উত্তরটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে ভরের মান আমার ইচ্ছা হয়েছে আমি দিতেই পারি, ঠিক আছে? এরকম অ্যাম্বিগুয়াস ডাটা থাকে কোশ্চেনে, এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার কোনো কারণই নাই। তাহলে আশা করছি আমরা নিউটনের 3টা সূত্র তোমাদেরকে ভালো করে বুঝাইতে পারলাম। আমি একটু সাম আপ করে দিই নিউটনের 3টা সূত্র নিয়ে, ভালো করে খেয়াল করো। তাহলে নিউটনের প্রথম সূত্রটাতে আমরা বলবো বাহ্যিক বল যদি প্রয়োগ না হয় তাহলে বস্তু যেটা স্থির আছে, আমি যদি স্থির থাকি এরকম স্থির থেকে যাব। আমি যদি একটা সরল রেখায় চলি তাহলে আমি একটা সরল রেখায় ওই বেগেই চলতে থাকবো, ভালো করে খেয়াল করো। আর আমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরি, যেমন ধরো পৃথিবী একটা বৃত্তাকার পথে ঘুরতেছে না, পৃথিবী বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে যদি বাহ্যিক বল যদি শূন্য হয়, ভালো করে মনে রাখো, তাহলে পৃথিবী যদি চলতে চলতে বাহ্যিক বল যদি শূন্য হয়ে যায় তাহলে পৃথিবী একটা গড় দ্রুতিতে চলতে থাকবে, মানে একটা গোলাকার একটা ঘূর্ণায়মান বস্তু একটা গড় দ্রুতিতে ঘুরবে, ঠিক আছে? একটা গড় দ্রুতিতে ঘুরতে থাকবে। 2 নম্বর সূত্রের ভরবেগের পরিবর্তনের মান প্রযুক্ত বলের সমানুপাতিক কোনো সমস্যা নাই, কিন্তু এফ সমান এম এতে এফটা হবে এক্সটার্নাল ফোর্স। আর প্রত্যেকটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে, আমাদের মনে রাখতেই হবে। আচ্ছা, এখান থেকে একটা মারাত্মক প্রশ্ন আমার মাথায় চলে আসলো, এখন তোমাদেরকে এটাও দিয়ে দিই, রেডি? দেখি এটা তোমরা পারো কিনা। আগে এটা তো পারছো, এটা মনে হয় পারবা না, ঠিক আছে? দেখি পারো কিনা। কেন্দ্রমুখী বল কি ধরনের? এ নাম্বার অপশন বাহ্যিক, বি নাম্বার অপশন অভ্যন্তরীণ। দেখি এটা কয়জন পারো তোমরা। কেন্দ্রমুখী বল কি ধরনের? তোমরা অনেকেই এই নামটা শুনেছো, কেন্দ্রমুখী বল। এই বলটা বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল বলি? এই কোশ্চেনটা একটু টাফ হয়ে গেছে তোমাদের জন্য, আমি বুঝতে পারছি। দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? কেন্দ্রমুখী বল এই জিনিসটা বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল? ঠিক আছে, কেন্দ্রমুখী বল বাহ্যিক বল নাকি অভ্যন্তরীণ বল? ওরে মা, এরা পারলো কি করে? অনেকেই যে পাচ্ছে। তাহলে নওশিন জাহান, নাবিরা তোমারটাও ঠিক আছে, ইশরাত জাহান তোমারটাও ঠিক আছে। আর কমেন্ট আসে না কেন আমার কাছে? কি ব্যাপার? ফেসবুক কি আমার সাথে 2 নাম্বারই করছে? আমার কাছে কেন কমেন্ট আসছে না? আর কই বি 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 ওহ, ফ্যান্টাস্টিক। তার মানে তোমরা বুঝে গেছো কেন্দ্রমুখী বল, এই বলটা কি করে ভালো করে খেয়াল করবো। ওই অঙ্কের টাইমে এই বলটার সাথে টেনশনের একটা সম্পর্ক থাকে। কেন্দ্রমুখী বল এই যে এই জিনিসটা, এটা ওয়ান টাইপ অফ অভ্যন্তরীণ বল, ঠিক আছে? এটা মনে রেখো, ঠিক আছে? এটা ওয়ান টাইপ অফ অভ্যন্তরীণ বল, মানে সোজা কথা। হ্যাঁ, অনেকেই ঠিক করছে, ঠিক আছে? আমি তো সবারটা দেখতে পারিনি, কারণ ফেসবুক আমার কাছে সবার কমেন্টটা পাঠাই নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রথমের আলোচনার বিষয় থেকে অনেকখানি আমরা চলে এসেছি, ঠিক আছে? আমরা অনেকখানি শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ জিনিস, রৈখিক এবং কৌণিক এই সম্পর্কের উপরে। তাহলে আমরা এখন কি পড়ব? আমরা এখন পড়ব হচ্ছে রিলেশন অফ লিনিয়ার অ্যান্ড কেমন করে লেখে? এমন করে, অ্যাঙ্গুলার। আমরা রিলেশন অফ লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার। যাই হোক, তোমরা এখনো লাইভে 100 জনও নাই, তাহলে কিন্তু আজকে চ্যাপ্টার পুরোটা আমি শেষ করব না, নাহলে কিন্তু আমি শেষ করতেই পারতাম, আমার কাছে সব রেডি করা আছে। রিলেশন অফ লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার, ঠিক আছে? মানে রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্কটা আমরা খুব বেসিক থেকে শিখবো, তাহলে আমাদের ভুল হবে না, জীবনে ভুল হবে না, বিশ্বাস করো। তাহলে দেখো, তোমাদের সবার কিন্তু এই জিনিসটা জানা আছে, আমি খুব ভালো করে জানি যে ভি সমান ওমেগা ক্রস
আর, এই জিনিসটা তোমাদের জানা আছে না? ভালো করে বলো তো ভাইয়া এবং আপুরা, ভি সমান ওমেগা ক্রস আর, এই জিনিসটা তোমাদের জানা আছে কি আছে না? অবশ্যই আছো। তাহলে ভি সমান যদি ওমেগা ক্রস আর হয়, আমার প্রশ্ন হচ্ছে ভি সমান ওমেগা ক্রস আর এটা যদি হয়, তাহলে টাউ টর্ক এটা সমান আমরা আর ক্রস এফ বলি কেন? এটা সমান আর ক্রস এফ বলি কেন? এটা আমি তোমাদেরকে কোনো কোশ্চেন করতেছি না, আমি জানি যে এটা উত্তর তোমরা অনেকেই জানো না, তা আমি বিষয়টা বুঝাই দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমি যে এত কষ্ট করে ঘেমে চুবড়ে ক্লাস নিচ্ছি, তোমরা যদি পার্টিসিপেটে সবাই না থাকো তাহলে আমার এত কষ্ট করে লাভ আছে? তোমরা করবা, ক্লাস তো পাবাই, তাহলে অন্য আরো অনেকে ক্লাস পাবা। দেখো ভি সমান ওমেগা ক্রস আর, তাই না? তাহলে রিলেশন অফ ভি সমান ওমেগা ক্রস আর, আমরা এই জিনিসটাকে একটু ভালো করে বুঝি। দেখো খেয়াল করো, এই ভি এই জিনিসটার মানে কি? এটার মান হচ্ছে রৈখিক বেগ। ভালো করে খেয়াল করো, তাহলে এই ভি এর মান হচ্ছে রৈখিক বেগ, এটা তোমরা জানো। তাহলে এই ওমেগার মানটা কি? ওমেগা হচ্ছে কৌণিক। ভালো করে খেয়াল করো, কৌণিক। আর এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কৌণিক, এটা হচ্ছে রৈখিক। ভালো করে খেয়াল করো, তাহলে রিলেশনটা হচ্ছে আমাদের এরকম, আমাদের ক্রস গুণফলের রিলেশনটা হচ্ছে এরকম, কৌণিক ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণ করলে রৈখিক ভেক্টর পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, রিলেশনটা এরকম, এটা যদি কৌণিক হয়, এখানে যদি রেডিয়াস আর হয়, এখানে রৈখিক হয়। একবারে ঠিক এটা কার মতো সিমিলার আমি তোমাদেরকে বুঝাই দিই জিনিসটা। দেখো তোমাদের আর জীবনে ভুল হবে না। এটার সাথে আমি এই জিনিসটা লিখি, এটা তোমরা সবাই পারো, আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো তোমাদের জানা আছে। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে আমরা কি জানি, আই থেকে জে এর দিকে যদি আমি ক্রস গুণন করি আমি কিন্তু কে পাই, আবার আমি যদি জে থেকে কে এর দিকে ক্রস গুণন করি আমি কিন্তু আই পাই, আমি যদি কে থেকে আই এর দিকে ক্রস করি আমি কিন্তু জে পাই। মানে আমি এই দিকে ঘুরতে 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 যে কোনো দুইটার ক্রস করলে এটা পাই, এই দুটার ক্রস করলে এটা পাই, এই দুটার ক্রস করলে এটা পাই, এই দুটার ক্রস করলে এটা পাই। এখানেও বিষয়টা তাই, ভালো করে বোঝো। রৈখিক এবং কৌণিকের সম্পর্কটা এরকম, কৌণিককে আর দিয়ে যদি তুমি ক্রস করো তাহলে তুমি রৈখিক পাবা, বিষয়টা বোঝো। তার মানে তুমি যদি কৌণিককে আর দিয়ে ক্রস করো তুমি রৈখিক পাবা। ফ্যান্টাস্টিক। এখানে কি হয়েছে দেখো, বাম পাশে আছে কৌণিক, তাহলে তোমাকে এই জিনিসটা নিতে হবে। তাহলে তুমি যখন এই কৌণিকটাকে বাইর করবা, তুমি আর কে রৈখিক দিয়ে গুণ দিবা, এই দুটাকে গুণ দিলে এইটা পাবা। কিন্তু সিকোয়েন্সটা কি হবে, একটা সেম অর্ডারে থাকতে হবে। দেখো সেম অর্ডারে থাকতে হবে, বিষয়টা বোঝো, ভালো করে খেয়াল করো। আই কে দিয়ে জে কে গুণ করলে তুমি কে পাবা, কে কে দিয়ে আই কে গুণ করলে কিন্তু তুমি জে পাবা। ভালো করে খেয়াল করো, তাহলে কৌণিক দিয়ে আর মানে ওমেগাকে আর দিয়ে গুণ করলে তুমি রৈখিক পাবা, আর এইখানে তোমার রৈখিক থেকে কৌণিকে আসতে হবে, তাই আর দিয়ে তুমি রৈখিককে গুণ করলে কৌণিক পাবা। বিষয়টা ভালো করে খেয়াল করো। তোমরা অনেকেই পরীক্ষার হলে যদি আমি বলি এটা সত্য নাকি টাউ সমান এফ ক্রস আর সত্য, অনেকে বলবা ভাই দুইটাই তো সত্য। জিনিসটা কিন্তু এরকম না, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এই সিকোয়েন্স মেনটেন করবে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আমি আশা করব তোমাদের আর কখনো টাউ সমান আর ক্রস এফ নাকি এফ ক্রস আর এই নিয়ে কারো কোনোদিন সমস্যা হবে না, ঠিক আছে? এই জিনিসটা আশা করছি তোমাদের আর কখনো সমস্যা হবে না। আবার বলবো, ঠিক আছে? নাও আবার বলি, তোমাদের অনেকের যেহেতু প্রশ্ন থেকে গেছে, আগে মনে হয় শুনোনি এই জিনিসটা। দেখো বিষয়টা হচ্ছে এরকম, আমি যখন এই ভি বাইর করতেছি ওমেগা ক্রস আর করে, আমি আসলে করছি কি খেয়াল করো, আমি তখন যেটা করতেছি, আমি একটা কৌণিক বেগকে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণ করে আমি রৈখিক বেগ বানাচ্ছি। ভালো করে বোঝো, ক্রস গুণফলের রিলেশনটা কিন্তু ঠিক এই সিকোয়েন্সে হয়। মানে তুমি যদি কৌণিককে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণ করো তাহলে রৈখিক হবে, এই জিনিসটাকে তুমি এই সিকোয়েন্স বানিয়ে দাও। ভালো করে বোঝো, তাহলে কৌণিক মানে কি ওমেগাকে আর দিয়ে ক্রস গুণন করলে তুমি ভি পাইতা, কোনো সমস্যা নাই, বোঝো?
তাহলে তুমি যদি ওমেগাকে আর দিয়ে ক্রস করে ভি পাও, আমি যদি তোমাকে ভি দিয়ে দিই, মানে আমি যদি তোমাকে রৈখিক টাইপের একটা জিনিস দিয়ে কৌণিক বাইর করতে বলি, মানে তোমাকে রৈখিক দিয়ে দিয়েছি, কৌণিকটা বাইর করতে হবে, তোমাকে এই দিক থেকে যাইতে হবে, মানে আর দিয়ে রৈখিকটাকে গুণ করলে তুমি কৌণিক জিনিসটাকে পেয়ে যাবা। সিকোয়েন্স হচ্ছে এইটা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে টাও সমান আর ক্রস এফ হলো কেমন করে? টাও হচ্ছে একটা কৌণিক রাশি, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে রৈখিক রাশি। তোমার এই সিকোয়েন্সটা ফলো হবে, কৌণিককে দিয়ে ব্যাসার্ধ ভেক্টরকে গুণ করবা, রৈখিক পাবা, আবার ব্যাসার্ধ ভেক্টর দিয়ে রৈখিককে গুণ করবা, কৌণিক পাবা। এটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? এটা প্রত্যেকটা জিনিসের জন্য সত্য। আশা করছি ক্লিয়ার হয়ে যাবা, নাহলে জিনিসটা তো রেকর্ডেড থাকবে, তোমরা মনে হয় এর আগে শুনো নাই, তাই তোমরা এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। শুনলে আশা করা যায় এই জিনিসটা সমস্যা হওয়ার মতো কোনো কারণ না, কিন্তু এই জিনিসটা খুবই দরকার, ঠিক আছে? তোমরা এই জিনিসটা অবশ্যই মিস করো না, বিষয়টা ভালো করে বোঝো। সিকোয়েন্সটা ফ্যাক্ট, তুমি খেয়াল করবা বাম সাইডে রৈখিক আছে নাকি কৌণিক আছে। যদি রৈখিক থাকে তাহলে কৌণিককে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণ করবা, আর যদি বাম সাইডে কৌণিক থাকে তাহলে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে কৌণিককে গুণ করবা। এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তোমরা অনেকেই উল্টাপাল্টা করো পরীক্ষার হলে, ঠিক আছে? এবার তাহলে তোমরা আমাকে ঝট করে এই প্রশ্নটার উত্তর দাও। এই এমসিকিউটা করলে আশা করা যায় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের 8 নাম্বার এমসিকিউ, ঠিক আছে? কোনটি সঠিক, কোনটি ভুল, ভালো করে খেয়াল করো, কোনটি ভুল। তাহলে এ নাম্বার অপশানে আমি তোমাদের পরিচিত অপশান দিলাম টাও সমান আর ক্রস এফ। বি নাম্বার অপশানেও তোমাদের পরিচিত একটা জিনিস দিব, সেটা হচ্ছে কি বলে এল। এই এলটা কি? এই এল হচ্ছে রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ হয়ে গেল এটা। তাহলে এখানে দিই রৈখিক ভরবেগ, এখানে দিব কি কৌণিক ভরবেগ, এখানে দিলাম কৌণিক ভরবেগ, এখানে দিলাম আর। সি নাম্বার অপশানে দিলাম আর সমান আর ক্রস পি। ডি নাম্বার অপশানে দিলাম কি দিব? ডি নাম্বার অপশানে দিলাম আমরা যে আই সমান এম ক্রস ভি। কোনটা ভুল এই চারটার মধ্যে একটু তাড়াতাড়ি আমাকে জানাও, ঠিক আছে? এই চারটার মধ্যে কোন সিকোয়েন্সটা ভুল, ঠিক আছে? কোনটি ভুল তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কোনটা ভুল, ঠিক আছে? এরকম থাকলে অবশ্যই শেষ করে দেবো, কোনো সমস্যা নাই, রাত 12টা বাজুক, নো প্রবলেম। তাহলে কোনটা ভুল তাড়াতাড়ি বলো, কোনটি ভুল? টাও সমান আর ক্রস এফ, পি সমান এল ক্রস আর, এল সমান আর ক্রস পি, আই সমান এম ক্রস ভি। তাড়াতাড়ি জানাও কোনটা ভুল, ঠিক আছে? সবাই লিখেছে বি 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 বি। এই আমি এতক্ষণ ধরে কি পড়াইতেছি, হ্যাঁ? তবে তোমরা তো বি লিখবা, পরীক্ষায় আসলে তো বি লিখবা, তো বি তো উত্তর হবে কিনা সেটা পরে বলতেছি। তোমরা তাড়াতাড়ি উত্তর দাও। কমলাকান্ত বলছো সি, তানভীর বলছো ডি, তিশামণি বলছো বি। কোনটা সত্য এই জিনিসটা তোমরা আমাকে বলো, কোনটা সত্য, ঠিক আছে? কোনটা সত্য? ডি 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 সি সি ডি। আচ্ছা, তার মানে তোমরা অনেকেই উত্তর ধরতে পেরেছো, তা জেনে আমি খুশি হলাম। দেখো ভাইয়ারা, এই জিনিসটা কিন্তু একই। আমি এখানে কি করছি? আমি কৌণিক বাইর করছি, তাহলে আর দিয়ে রৈখিককে গুণ করেছি। এখানে আমি রৈখিক বাইর করেছি, তাই কৌণিককে আর দিয়ে গুণ করেছি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু এম, এই বেটা আই তো স্কেলার রাশি, একে আমি ক্রস গুণ দিয়ে লিখি কেমন করে? এটা পুরোপুরি ভুল, ঠিক আছে? এটা ঠিক না, এটা ভুল। তাহলে আশা করা যায় এই জিনিসটা তোমরা ক্লিয়ার হলা। এই টাইপের অঙ্ক ঠিক করার জন্য আমি তোমাদেরকে এই কনসেপ্টটা শিখালাম। তাহলে আশা করা যায় এটা তোমরা পারবা। এবার আমরা চলে আসি। তাহলে আমি একটা মজার কথা বলেছিলাম এক টাইমে, আমারই এক ছাত্র একদিন বাইর করে দিয়েছে হিটের বাচ্চা এনথালপি। তো এখান থেকে আমরা এখন বলের বাচ্চা শিখবো, ঠিক আছে? আসো, বল এই জিনিসটাকে আবার আমরা দুইটা ভাগ তোমরা পড়ে থাকো, দেখো খেয়াল করো। একটাকে বলা হয় ঘাত বল, আরেকটাকে বলা হয় বলের ঘাত। ভালো করে খেয়াল করো, বলের ঘাত। তো অনেকেই আমাকে বলো ভাইয়া দুইটা নাম এত কনফিউজিং, মনে রাখবো কেমন করে কোনটা কি? তো আমার টেকনিকটা ভালো করে খেয়াল করো, জীবনেও ভুলবা না, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি জীবনেও ভুলবা না। আমাদের যে নাম হয়, যাদের তোমাদের পাসপোর্ট আছে, তোমরা খেয়াল করলে বুঝবা, আমাদের যে নামের দুইটা পার্ট থাকে, তাই না?
ধরো আমার নামটা দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো আমার নাম যদি লিখি ইশতিয়াক কবির, ভালো করে খেয়াল করো, ইশতিয়াক কবির, তাহলে এই যে আমার নামের দুইটা পার্ট আছে, এই পার্টটাকে বলা হয় সারনেম। কি বলা হয়? সারনেম। তোমরা পাসপোর্ট বা যে কোনো জিনিসে খেয়াল করলে লিখবা, দেখবা এই নামটা আবার আগে হয়ে যায়। আমার নামে যদি পাসপোর্টে তোমরা খেয়াল করো, মানে আমার নাম যদি পাসপোর্টে লেখা থাকে, তাহলে পাসপোর্টে লেখা থাকবে কবির ইশতিয়াক, মানে সারনেম। এই পরের নামটা অনেক কিছু একবারে বোঝা যায়। এই ইশতিয়াক নাম দিয়ে তোমরা কিন্তু সবকিছু বুঝতে পারবে না। এই কবির মানে এই পরের অংশটা দিয়ে বোঝা যায় আমার ধর্ম কি, আমার জাত কি, আমি কোন রিজিয়নে থাকি, অনেক কিছু এই পরের নামটা দেখেই বোঝা যায়। মানে আমাদের জাত, প্রকৃতি, সোজা কথা আমাদের যে প্রকৃতি জিনিসটা পরের অংশটা থেকে, যেটাকে আমরা সারনেম বলি, এই কথাটা থেকে আমরা আমাদের প্রকৃতি বুঝতে পারি। তাহলে নামের এই সারনেম যেমন ইম্পর্টেন্ট, যে কোনো জিনিস, এটা যে কোনো সাবজেক্টের জন্য বলতেছি, নামের লাস্ট পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কেয়ারফুল, ঠিক আছে? নামের লাস্ট পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে যদি খেয়াল করো, দেখো ঘাত বল, তাহলে নামের লাস্ট পার্টে কি আছে? বল। তার মানে এটা এক ধরনের বল, এটা এক ধরনের বল। লাস্টে বল আছে মানে এটা একটা বল। ভালো করে মনে রাখো, এগুলো কিন্তু বই পড়তে পড়তে মানে পাগলার মতো মুখস্থ করার জিনিস না। বলের ঘাত, তাহলে লাস্ট কথাটা কি আছে খেয়াল করো, ঘাত। লাস্টে কি আছে? ঘাত। লাস্টে কি বল আছে? বল নাই। তার মানে এর জাত হচ্ছে এই এক ধরনের ঘাত। আর ঘাত কিসের জাত জানো? ঘাত মানে হচ্ছে ভরবেগ। এই ঘাত কথাটার অর্থই হচ্ছে ভরবেগ। ভরবেগ টাইপের জিনিসকে আমরা জেনারেলি ঘাত বলি। তাহলে ঘাত বল মানে এটা এক ধরনের বল। এটার বল মানে এটা ফোর্স, এটার একক হবে নিউটন, কোনো প্রবলেম নাই। যখনই আসলাম বলের ঘাত, মানে লাস্টে কি পাচ্ছি ভাইয়ারা? দেখো ঘাত। ঘাত কোনোদিন বল হতে পারে না, তাই ঘাত বল না, ঘাত হচ্ছে ওয়ান টাইপ অফ ভরবেগ। তাহলে এর একক কি হবে? ভরবেগের একক। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো বল আর ঘাত বলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, আর কিছুই না। এই বলটার ক্রিয়াকাল খুব কম হতে হবে। ক্রিয়াকাল খুব কম, খুবই কম, ঠিক আছে? মানে ক্রিয়াকাল খুবই কম হতে হবে। মানে এই বলটাকে যদি আমরা ভাঙি, তাহলে এফ সমান ডিপি বাই ডিটি পাবো, তাই না? মানে এই ভরবেগের পরিবর্তনটা খুব শর্ট টাইমে হবে, খুব শর্ট টাইমে হবে। তাই এই বলটা অনেক বড় মনে হয়, কারণ খুবই কম টাইমে হয়। তাহলে দেখো, খুব কম টাইমে ক্রিয়াকাল হলে ঘাত বলের উদাহরণ বের করা আমাদের কাছে আসলে খুবই সোজা। ধরো আমি তোমার গালে একটা ঠাস করে থাপ্পড় মারলাম, তাহলে থাপ্পড়টা যে তোমার গালে লাগলো নিশ্চয়ই খুব খুব জোরে, মানে তুমি ওই ফোর্সটা খুব কম টাইমের মধ্যে একটা বড় মানের ফোর্স ফিল করলা। এটা হচ্ছে এই বলটাকেই তখন আমরা বলবো ঘাত বল। এখন ধরো তোমার গালে আমি এরকম করে আদর করছি, তাহলে অনেকক্ষণ ধরে হাত এরকম করে এই করে লাগছে, এই জিনিসটাকে আমরা কখনোই তাহলে ঘাত বল বলবো না, ভালো করে মনে রাখো। তাহলে আমরা কাকে বলবো? আমরা কি বলবো? আমরা কাকে ঘাত বল বলবো যদি টাইমটা অনেক কম হয়। একটা ক্রিকেটার বলকে 6 মারলো, এই যে বলটা ব্যাটের সাথে যেই অল্প টাইমে আসলো, এই জিনিসটা হচ্ছে ঘাত বল। আর যদি অনেক টাইম ধরে ঘটনাটা ঘটে, এটা ঘাত বল না। ভালো করে খেয়াল করো, তাহলে আমার সাথে এই এমসিকিউ এর উত্তর দাও, ঠিক আছে? কোশ্চেন নাম্বার কত যে ভুলে গেছি, 9 নাম্বার দিলাম। ঘাত বলের উদাহরণ কোনটি? ঘাত বলের উদাহরণ 9 কোনটি? ঘাত বলের উদাহরণ 9 কোনটি? ভালো করে খেয়াল করো, ঘাত বলের উদাহরণ 9 কোনটি? এ নাম্বার অপশন। কাকে বলবো? সাকিব একটি বলকে ব্যাট দিয়ে মারলো। নাম্বার 2, নেইমার ফুটবলে কিক করলো।
নাম্বার সি, তুমি একটি বল ক্যাচ ধরলা। নাম্বার ডি, তুমি লাঠি দিয়ে দেয়ালে মারলে। জোরে মারলে। দেখি কোশ্চেন হবে এরকম কনসেপচুয়াল, কনসেপ্ট লাগবে, ঠিক আছে? কয়টা বই খুঁজে তুমি এগুলা খুঁজে বাইর করবা, কনসেপ্ট লাগবে, ঠিক আছে? এই ব্রাজিল আর্জেন্টিনা পরের কথা, এখন ঘটনা হচ্ছে উত্তর দাও। ঘাত বলের উদাহরণ নয় কোনটি? ঠিক আছে, সাকিব একটা বলকে ব্যাট দিয়ে মারলো, নেইমার একটা বলকে গোল করার জন্য মারলো, তুমি একটা বলকে ক্যাচ ধরলা। এই ক্যাচ বানান ঠিক লিখেছি? হ্যাঁ ঠিকই লিখেছি। তুমি লাঠি দিয়ে দেওয়ালে জোরে মারলে। তাহলে আমাকে তাড়াতাড়ি উত্তর দাও যে এর মধ্যে ঘাত বলের উদাহরণ কোনটি? ঘাত বলের উদাহরণ কোনটি? ঘাত বলের উদাহরণ কোনটি? নয়। ঘাত বলের উদাহরণ নয় কোনটি? দেখি, মিশরাত মিম বলেছ সি, নুসরাত জাহান নিজুম সি, আয়াত মাহমুদ রিশাদ বলেছ সি। বাহ, এবার দেখি এরা তো খুব ভালোই খেলাধুলা বোঝে দেখছি, খেলাধুলার নিয়ে কোশ্চেন দিয়েছি সবাই পারে। এই কার জানে এবার ডি মনে হচ্ছে দেখলাম এর মধ্যে, তাহলে তোমরাও ভুল দিচ্ছ অনেকে। ঠিক আছে, তাহলে অনেকেই উত্তর ঠিক বলেছো, আমি সঠিক উত্তরটা দিয়ে দিই। এইভাবে তোমার বেসিকের লেভেল ক্লিয়ার রাখতে হবে। উত্তর হচ্ছে তুমি একটি বল ক্যাচ ধরলা। তুমি একটা বলকে ক্যাচ ধরলা, ভালো করে খেয়াল করবা। আমরা যখন একটা বলকে ক্যাচ ধরি, আমরা জেনারেলি ধরো এটা যদি বল হয়, দেখো আমি ক্যাচ ধরে দেখাই তোমাদেরকে, মনে করো আমি খেলছি, বুঝলা, খুব ভালো খেলা হয়ে গেছে, এই ধরতে পারবো তো, এই যে মানে এইভাবে করে ধীরে ধীরে ধরতেছি, মানে আমার হাতে এসে পড়তেছে, স্লো মোশনে দেখবা পড়ছে, এইভাবে করে থামতেছে, মানে ক্যাচ ধরতেছে, একটা টাইমের ব্যাপার আছে। বলটা তো অনেক নিউটন জোর বলে মানে আসতেছে না আমার কাছে, তাই না? আমি এই বলটাকে এরকম করে ধরতেছি, একটা টাইমের ডিউরেশন থাকে এখানে। তাই আমি একটা বস্তুকে ক্যাচ ধরতেছি, এই জিনিসটা অবশ্যই কিসের উদাহরণ না? ঘাত বলের উদাহরণ না। সাকিব যখন একটা বস্তুকে জোরে করে মারবে, একটা ব্যাট বলকে জোরে করে মারবে, তখন জিনিসটা কি হবে? তখন এই জিনিসটাও অবশ্যই ঘাত বলের উদাহরণ, এটাও ঘাত বলের উদাহরণ। আমরা লাঠিতে জোরে করে মারলাম, আমি লাঠিতে যদি ধাম করে দেওয়ালে জোরে মারি, অনেক অল্প টাইমের জন্য দেওয়ালে লাগবে, কিন্তু অনেক জোরে লাগবে, তো তাহলে ওটাও ঘাত বল। তাহলে আশা করা যায় এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ভাইয়া একটা বুলেট ওয়ালে আটকালে, একটা বুলেট ওয়ালে আটকালে, ঠিক আছে, একটা বুলেট যদি ওয়ালে আটকায়, এটা একসাথে এই দুইটা জিনিসেরই উদাহরণ, মানে ঘাত বলেরও উদাহরণ, আবার বলের ঘাতেরও হবে। মানে একটা বুলেট যদি দেওয়ালে আটকায়, সে যখন দেওয়ালে লাগতেছে খুব কম টাইমের জন্য, অনেক জোরে লাগতেছে, ওটা তখন ঘাত বল, ঠিক আছে, ওটা একটা বল। বাট যখন ও ধীরে ধীরে দেওয়ালের মধ্যে ঢুকতেছে, তখন আর সেটা ঘাত বল থাকবে না। তাহলে এবার আমরা 2 নাম্বার জিনিসটাতে চলে আসি, আমাদের যেটা ছিল বলের ঘাত। তাহলে বলের ঘাত আমরা সারনেম দিয়ে কি বুঝলাম? দেখো, যে বলের ঘাত এই জিনিসটা মানে হচ্ছে ভরবেগ। ঘাত এই কথাটার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে এই 2 নাম্বার ল থেকে আমরা পাবো এই জিনিসটা, যে ভরবেগের পরিবর্তন মানে ডেল পি। এই ভরবেগের পরিবর্তন বলতে আমরা বুঝবো বল এবং ক্রিয়াকালের গুণফল। এই জিনিসটাই হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত বলতে আমরা কি বুঝি? বলের ঘাত এটার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে বল ইন্টু ক্রিয়াকালের গুণফল। বল ইন্টু তার ক্রিয়াকালের গুণফলকে ভরবেগের পরিবর্তন বলি। এটাকে যদি ভাঙি তাহলে আমরা এরকম পাই mv মাইনাস mu। এই অঙ্কটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসের ভরবেগের পরিবর্তন, আবারও বলি, ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। এই এফটি মানে তো ডেলপি হবেই। দেখো বিষয়টা এরকম, এফ মানে যদি ডেলপি বাই ডেলটি হয়, তাহলে কি ডেলপি সমান এফ ইন্টু ডেলটি হবে না? তো এফ ডেলটিকেই আমি এফটি লিখলাম, আর কিছুই না, ডেলি দিয়ে দিলাম, তাহলে ভালো হবে দেখতে। এফ ডেলটি এইখান থেকে এটা এসছে, আর কিছুই না।
ঠিক আছে, ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে এইটা, ভরবেগের পরিবর্তন, বলকে টাইম দিয়ে গুণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের অঙ্ক ভার্সিটি এবং মেডিকেলের জন্য 100% ইম্পর্টেন্ট। ভার্সিটি প্লাস মেডিকেল খুবই ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে দিই, এমসিকিউ এই কোশ্চেন না আসলে পরীক্ষায় বাতিল, পরীক্ষায় হবে না, পরীক্ষা আবার নতুন করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা করি আজকের দিনে। আরেকটা মোস্ট ভাইটাল অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেনটা হচ্ছে এরকম, সাকিব একটি বল একটি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বল 2 সেকেন্ড সময়ে ক্যাচ করলো। বলটির ভর 1 কেজি হলে সাকিবের হাতের বাধা দানকারী গড় বল কত? মোটেও ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এটার আমি কোনো অপশান দিব না, এক লাইনে তো উত্তর। তোমরা অ্যান্সারটা লেখো দেখি কে পারো। ঠিক আছে, অতি দ্রুত লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আবারও বলতেছি ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং মেডিকেলে আসলেও আমি আসলে অবাক হব না এই কোশ্চেনটা যদি আসে, কখনো এখনো আসে নাই। তবে ভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি তোমরা খুলো তাহলে এই কোশ্চেন 100%। আর এই কোশ্চেনটা করলে আমরা বলের ঘাত ক্লিয়ার হই, নাহলে কিন্তু আমরা বলের ঘাত কোনোদিনই ক্লিয়ার হব না। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। এই কোশ্চেনটার উত্তর দেখে কে সবার আগে দিতে পারে? সাকিব একটি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বল, এই বল মানে কি? ক্রিকেটের বল, 2 সেকেন্ড সময় ক্যাচ করলো। বলটির ভর 1 কেজি হলে সাকিবের হাতের বাধাদানকারী গড় বল কত? সাকিবের হাতের বাধাদানকারী গড় বল কত? মেহরাব হোসেন মাহিন বলছো 5 নিউটন, অনেকে বলছো 20 নিউটন। আরে আল্লাহ, মাইনাস প্লাস আনবা না। ঠিক আছে, আমি বাধা দানকারী দিয়ে মাইনাস প্লাস এনে ফিজিক্সকে পেঁচাবা না, এখন মাইনাস প্লাসের দরকার নাই। আমরা মাইনাস এবং প্লাস জিনিসটাকে আনি দিক বোঝানোর জন্য। আমি এখানে বাধা দানকারী কথা বলেই দিয়েছি, তোমার মাইনাস প্লাস নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, কারো কোনো দরকার নাই মাইনাস প্লাস নিয়ে চিন্তা করার। অনেকে বলতেছে 0 নিউটন। ভাই খালি উত্তর, এই যে অনেক ভাই আপু খালাবুরা বলে উত্তরে অপশানে 0 মিরো থাকলে খালি 0 দাগাবি, 0 কিন্তু কোনো কাহিনী না। কাহিনী হচ্ছে বুঝে শুনে উত্তর দিতে হবে। তাহলে কি 5 নিউটন 10 নিউটন। ঠিক আছে, অনেকেই তাহলে পারছো। অঙ্ক খুবই সোজা। অঙ্কটা কি দেখো, এই বলটা একটা টাইম ধরে কাজ করেছে। একটা টাইম ধরে কাজ করা মানেই আমরা বলের ঘাতে চলে যেতে পারবো। ভালো করে খেয়াল করো, একটা টাইম ধরে যদি একটা বল কাজ করে আমরা বলের ঘাতে চলে যেতে পারবো। তাহলে বলের ঘাতে গেলে আমরা কি পাই দেখো, খেয়াল করো, বল ইন্টু তার ক্রিয়াকাল সমান ভরবেগের পরিবর্তন মানে এমভি মাইনাস এমইউ। তো মাইনাসটা আমার ফ্যাক্ট না, উত্তরে মাইনাস আসবে, কোনো সমস্যা নাই। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে সাকিব কি করেছে ভালো করে দেখো, ক্যাচ করলো মানে কি? বস্তুটার শেষ বেগ 0। ক্যাচ করলো মানে বস্তুটার শেষ বেগ 0। তার মানে কি? তার মানে হচ্ছে এই পার্টটা পুরাই 0। তাহলে থাকলো কি? থাকলো -1 ইন্টু 10, আর এফ দিয়ে করলে এখানে টাইম দিয়ে ভাগ, টাইম কত? 2 সেকেন্ড। তাহলে উত্তর আসছে -5 নিউটন। এই মাইনাসটা আমাদের দেখার বিষয় না, বলের মান কত? মান হচ্ছে 5 নিউটন। তাহলে বাধাদানকারী বল হচ্ছে 5 নিউটন। এটার উত্তর কত? 5 নিউটন। কেউ -5 দিলেও আমি কোনো সমস্যা করবো না। ঠিক আছে, এটাও হবে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, এটা অপশান দেখে তোমরা সিদ্ধান্ত নিবা যে কোনটা দিবা। তো আশা করা যায় তোমরা বুঝতে পারলা, জিনিসটা খুবই সোজা, এখানে কঠিন হওয়ার মতো কোনো স্কোপই নাই। জাস্ট বল ইন্টু তার ক্রিয়াকাল সমান ভরবেগের পরিবর্তন, এই জায়গাটা আমরা অ্যাপ্লাই করব, আমাদের উত্তর বের হয়ে চলে আসবে। এখানে কোনো সমস্যার কোনো বিষয়ই নাই।
আচ্ছা, তাহলে পারছি, তোমরা অনেকে পেরে গেছো, আমিও খুব খুশি হলাম। যারা ভুল করেছো তোমরা ক্লিয়ার হলা কিনা এটা হচ্ছে মেন বিষয়। এবার দেখো, আমি কিন্তু যখন পড়াই আমি সব সময় তোমাদেরকে আগে কোশ্চেন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করেই পড়াই, কারণ যে জিনিসের জন্য আমি পড়াচ্ছি টার্গেটটা আমার সবার আগে ফিল আপ হইতে হবে, ঠিক আছে? সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক। এই চ্যাপ্টারটা যদি তুমি খুব ভালো করে ফোকাস করো তাহলে প্রথম কোশ্চেন আসার মেডিকেলের জায়গাটা হচ্ছে নিউটনের 3টা সূত্র খুব ভালো করে ক্লিয়ার করলাম, রৈখিক কৌণিকের সম্পর্ক ক্লিয়ার করলাম। তারপরে সবচেয়ে বেশি এখান থেকে যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেই ছকটা আমরা এখন করব। সেই ছকটা হচ্ছে 4 ধরনের বল থাকে আমাদের, 4 ধরনের বল, মানে মহাবিশ্বের বলগুলোকে আমরা 4টা ধরনের বল, বেসিক বলে আমরা ভাগ করেছি, মৌলিক বলে ভাগ করেছি। এই 4টা বলের এই ছক থেকে 100% কোশ্চেনে পরীক্ষা আসে, হয় মেডিকেলে আসে, না হলে ডেন্টালে আসে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, কিন্তু তোমরা আবার ওই যে ভাট ভাট বই মুখস্থ করে পারো না পরীক্ষাটা লেগে। তাইলে এই যে আমরা আবার 4টা বল 4টা ছক ভাগ করব, ঠিক আছে? আমরা 4টা অংশে যদি ভাগ করি, আমার সাথে তোমরাও করে নাও, ঠিক আছে? তাহলে 4টা মৌলিক বল আমরা দেখি। 4টা বলের নাম তোমাদের অনেকেরই পারার কথা। মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বকীয় বল, তাড়িৎ চৌম্বক বা কুলম্ব বল। তাহলে এটাকে যদি কুলম্ব বল বা দিয়ে লিখি, এটাকে নিউটন লিখবো না কেন? নিউটন চাতা তো নাহলে মারবে আমাকে। এখানে বলবো দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল। মহাকর্ষ বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তাহলে আমরা 4টা বল, এই 4টা বল দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলগুলোকে এই 4টা ভাগে ভাগ করি। আমার কথা যদি বিশ্বাস না হয়, কোশ্চেন ব্যাংকটা খুলবা মেডিকেলের, আমার কথা 100% কারেক্ট পেয়ে যাবা। মেডিকেল কোশ্চেনের 99% কোশ্চেন এই অধ্যায়ের এখান থেকে আসে। লিখে রাখো, এই যে রাতুল আমার নাম, এই উপরে তো নাম লেখাই আছে, আমার নাম দিয়ে কথাটা লিখে রাখো, এই ছক থেকে 99% কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? তাহলে এই আমরা জানি যে এইখান থেকে কোশ্চেন আসবে, তাও আমরা পারি না, এটা লজ্জার বিষয় না? এটা আসলে লজ্জার বিষয়। তাই এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো তোমরা কিন্তু ধীরে ধীরে আবার পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, তাহলে আমি চিন্তা করবো যে আমি কতদূর পর্যন্ত আসলে করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। মহাকর্ষ বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এইখানে আমাদের যেই জিনিসগুলো জানা লাগবে, প্রথম আমাকে যেই জিনিসটা জানা লাগবে, নামের মধ্যে আসলে উত্তর আছে এই জিনিসটা। এই 4টা বল সম্পর্কে আমরা আগে একটু বেসিক জানবো, ঠিক আছে? তারপরে আমরা এই ছকটা পূরণ করব। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, না হলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে মহাকর্ষ বল সম্পর্কে শিখব। তাহলে আমাদের প্রথম জিনিসটা কি হলো? আমাদের প্রথম জিনিসটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল হচ্ছে আমাদের স্টার্টিং। তাহলে মহাকর্ষ বল কে দিয়েছিল? বিজ্ঞানী নিউটন দিয়েছিল। কেমন করে দিয়েছিল তাও তোমরা জানো, নিউটনের মাথায় আপেল এসে পড়েছিল, এবং তার মাথায় আপেল এসে পড়েছিল বলেই কিন্তু এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এত কিছু যে সে নিউটনই আবিষ্কার করছে, তার উদ্দেশ্যই ছিল সে মহাকর্ষ প্রাবল্য মাপবে, এই টাইপের হিসাবগুলো সে করবে। সেজন্যই সে এত ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের এই লগুলো আবিষ্কার করার খেলা মনে করলো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে মহাকর্ষ বল, ধরো এরা প্রেমিক এবং প্রেমিকা, মানে এরা মহাবিশ্বের যে কোনো 2টা ভর। তাহলে মহাবিশ্বের যে কোনো 2টা ভর, এটা যদি m1 m2 হয়, এদের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলটার নাম মহাকর্ষ বল। ভালো করে খেয়াল করো, এই বলটা কাজ করে কেমন করে, এটা বিজ্ঞানীরা গবেষণা করলো। মানে এই যে বলটা, এই যে একে টানতেছে, এই যে একে টানবে, টানার জন্য তো একটা কিছু লাগবে। টানার জন্য তখন দেখা গেল একটা কণা আছে, কণাটার নাম হচ্ছে গ্র্যাভিটন। কণাটার নাম কি ভাইয়া এবং আপুরা? গ্র্যাভিটন কণা। এই গ্র্যাভিটন কণা, এই গ্র্যাভিটন কণা, এই 2টা বস্তু থেকে এর সাথে এর বিনিময় হয়, এর সাথে বিনিময় হয়। এই গ্র্যাভিটন কণার কাজ করার ফলে
মহাকর্ষ বল ক্রিয়া করে এবং এটা খুবই দুর্বল প্রকৃতির একটি বল, ঠিক আছে? তার মানে মহাকর্ষ বল গ্র্যাভিটন কণার মাধ্যমে কাজ করে এবং এই বলটা আমরা কিন্তু খুব সোজা, এই বলটাকে মহাকর্ষ বল আমরা খুব সহজেই লিখি এরকম Gm1m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা তোমাদের সবার জানা আছে। গতদিন আমি করিয়েছিলাম, যারা আমার ক্লাস করেছো মনোযোগ দিয়ে, হয়তো মানে ভেক্টরের ক্লাসটা আমার যারা করেছো ফ্রি ব্যাচ, মানে এই পেইড ব্যাচে যারা ভেক্টরের ক্লাসটা করেছো পাবলিক গ্রুপেই ছিল, তারা এখন আশা করছে আমার এই কোশ্চেনটার উত্তর দিতে পারবা। এই রাশিটা বল কিন্তু একটা স্কেলার রাশি, আমি এটাকে রেখেছি কি হিসাবে, আমি স্কেলার হিসাবে লিখেছি, কিন্তু বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এর ভেক্টর প্রকাশ কোনটি? তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও তো ভাইয়ারা, এর ভেক্টর প্রকাশ কোনটি? এর ভেক্টর প্রকাশ কোনটি? তাহলে এর ভেক্টর প্রকাশ কোনটি? এ নাম্বার অপশানে দিলাম এফ ভেক্টর সমান Gm1m2 বাই ডি ভেক্টর হোল স্কোয়ার। 2 নাম্বার অপশানে দিলাম এফ সমান Gm1m2 বাই ডি স্কোয়ার ইন্টু ডি ভেক্টর। 3 নাম্বার অপশানে দিলাম এফ সমান Gm1m2 বাই ডি স্কোয়ার ইন্টু ডি এর একক ভেক্টর। ডি নাম্বার অপশানে দিলাম এফ Gm1m2 বাই ডি কিউব ইন্টু ডি এর একক ভেক্টর। তাড়াতাড়ি দাগাও যে এর ভেক্টর প্রকাশ কোনটি। এটা যারা আমার ক্লাস করেছো গতদিন সবার পারার কথা আমি যতটুকু বিশ্বাস করি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকেই ফার্স্ট ক্লাস করছো, করে নিও। দেখো ওখানে ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে, গ্রুপের লিঙ্কও দেওয়া আছে। এই আপেলে কি ছিল? হ্যাঁ আপেলে ভালো জিনিস ছিল, আপেলে ফ্রুক্টোজ ছিল, খাইতে মিষ্টি লাগতো, কি সুন্দর জিনিস আপেল, তাই না? আচ্ছা তাহলে কি বলতেছো? এই সবাই উত্তর ভুল লাগাইছে, এরা বলে ক্লাস করেছে, এরা কেউ ক্লাস করেনি, এরা সবাই ঘুমাইছে। এতক্ষণে এসে একজন সঠিক উত্তর দিল, এরা সবাই মুখস্থ করেছে, আমি সব বুঝে নিয়েছি। বাহ বাহ, কেউ উত্তর ঠিক নাই, কারো উত্তর ঠিক নাই, কারো উত্তর ঠিক নাই। যে কোনো স্কেলার মানকে, কোনো মান যদি স্কেলার থাকে সেটাকে ভেক্টর বানানোর উপায় হচ্ছে একক ভেক্টর দিয়ে গুণ করা। তার মানে আমি যদি এখানে একটা ভেক্টর চিহ্ন দেই, চুপ করে মহাকর্ষ সূত্রে বলা আছে বলটা তার কেন্দ্রের সরলরেখা বরাবর মানে ডি এর দিক বরাবর কাজ করে, তাই এটাকে জাস্ট ডি এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিলে অঙ্ক শেষ। এটাই হচ্ছে উত্তর, যেটা আছে সি নাম্বার অপশানে। তোমরা ডি নাম্বার কেন দাগাইতেছো আমি বুঝলাম না। ডি নাম্বারে কিন্তু এখানে ডি কিউব আছে, ভালো করে খেয়াল করো। এটাই আরেকটা উত্তর ঠিক হতো। কি ঠিক হতো ভালো করে খেয়াল করো, আমি যদি এরকম লিখতাম এফ সমান Gm1m2 ডিভাইডেড বাই ডি কিউব, এখানে যদি ডি একক ভেক্টর না দিয়ে নর্মাল ভেক্টর দিতাম তাহলে এটাও ঠিক হতো। তাহলে হয় এটা আমার ঠিক উত্তর হবে আর নাহলে এটা ঠিক উত্তর হবে, এই দুইটা ছাড়া অন্য কোনো লেখার উপায় নাই। তাহলে আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পারবা। কোশ্চেন করার আগেই অ্যান্সার দিয়ে দেয়, কেমনে? ওরা মনে হয় আগের ক্লাস করেছে, তাছাড়া কেমনে দিবে? তাহলে এটার উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নাও, এটার উত্তর হচ্ছে সি নাম্বার। আচ্ছা এখন আমরা মহাকর্ষ বল নিয়ে একটু ডিপলি যাব। তাহলে নিউটনের মাথার উপরে আপেল টাপেল যে পড়লো, ভালো করে খেয়াল করো, মহাকর্ষ সূত্রের মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি, এফ ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমাকে বলো এই জিনিসটা আমরা পাচ্ছি কিনা, আমরা এই জিনিসটা পাচ্ছি কিনা, শুধু তাই বলো। মহাকর্ষ সূত্রের মধ্যে এফ ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার পাই। এটাকে বাংলায় বললে বলে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, সূত্র মেনে চলে। তো এখান থেকে আমাদের একটা ফিলিংসের বিষয় আছে ভাইয়া, পুরো ভালো করে খেয়াল করো। এখান থেকে আমাদের ফিলিংসের বিষয়টা কি জানো? এই ডি এর মান কত হলে এফ এর মান শূন্য হবে?
তোমরা বলো তো ডি সমান ওয়াট হলে এফ এর মান 0 হবে? তোমরা অবশ্যই উত্তর দিবা ডি এর মান যদি ইনফিনিটি হয় তাহলে এফ এর মান 0 হবে। তার মানে মহাকর্ষ বলের মান অসীম দূরত্বে 0, তাছাড়া সে কখনো 0 হয় না। তার মানে কি? তার মিনিংটাই হচ্ছে মহাকর্ষ বলের যে পাল্লা আছে, মহাকর্ষ বলের যে সীমা আছে সেটা অসীম। তার মানে মহাকর্ষ বলের পাল্লা আছে না, পাল্লা, মহাকর্ষীয় বলের পাল্লা হচ্ছে অসীম। এটা কোথা থেকে পাইলাম? এই যে ডি এর মান অসীম হলেই কেবল এফ এর মান 0 হয়। তাহলে সোজা একটা কথা তোমাদেরকে আমি বলে দেই, যেখানে যেখানে তোমরা এই সম্পর্ক পাবা সেখানে সেখানেই পাল্লা হয়ে যাবে অসীম। আবারও বলতেছি তোমাদেরকে, যেখানে যেখানে তুমি দেখবা সম্পর্কটা হচ্ছে, খুব ভালো করে শোনো, তাহলে তুমি আর জীবনে কার পাল্লা কত এরকম ফালতু কোশ্চেনে আটকাবা না। বিষয়টা কি? যেই জিনিসটা সম্পর্ক এরকম স্টাইলে থাকবে তাদের প্রত্যেকের পাল্লা হবে অসীম। ভালো করে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও। তাহলে যেই ধরনের বলেরই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলবে তারা সবাই বিপরীত বর্গীয় সূত্র মেনে চললেই তার পাল্লা হয়ে যাবে অসীম। তাহলে যদি আমি মহাকর্ষ বলের ক্ষেত্রে কিছু লাইন পূরণ করি, ভালো করে খেয়াল করো, আমি কিছু লাইন পূরণ করব। মহাকর্ষ বল যেই কণার মাধ্যমে কাজ করে তার নাম হচ্ছে গ্র্যাভিটন। তার নাম কি? গ্র্যাভিটন। তারপরে 2 নাম্বার কি? মহাকর্ষ বলের পাল্লা কত? মহাকর্ষ বলের পাল্লা কত? মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। তাহলে এই দুটা জিনিস আমরা জানলাম, কণা হচ্ছে গ্র্যাভিটন, পাল্লা হচ্ছে অসীম, এবং মহাকর্ষ বল তুলনামূলক দুর্বল বল। তো ওটা নিয়ে আমরা পরে আসবো। এই দুইটা ঘর মহাকর্ষের জন্য আমরা জানতে পারলাম। তাহলে আশা করা যায় এই দুইটা অংশ ক্লিয়ার। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা সবচেয়ে বেশি ভুল করেছো। আমাদের বেলায় এটা কোশ্চেনেও দিছিল, মানে মহাকর্ষ বলের পাল্লা অসীম, এটা তো বইয়ে লেখাই থাকে, এটা আসলে পারে। আমাদের বেলায় এইচএসসির কোশ্চেনে যেটা আসছে এটা আর মানুষ পারে না। দেখো এবার আমরা আসি তাড়িৎ চৌম্বকীয় বল। তাড়িৎ চৌম্বকীয় বল, চৌম্বকীয় বল। তাহলে একটু তাড়িৎ চৌম্বকীয় বল থেকে আমি তোমাদেরকে একটু কনসেপ্ট আস্ক করে নেই, ভালো করে বুঝো। ধরো এটা একটা বস্তু M1, এটা আরেকটা বস্তু M2। এদের মধ্যে কিন্তু অবশ্যই মহাকর্ষ বল কাজ করবে, অবশ্যই কাজ করবে, কোনো সমস্যা নাই। এর মধ্যে ধরো ইলেকট্রন আছে 10টা, প্রোটনও আছে 10টা। এর মধ্যে ইলেকট্রন আছে 10টা, প্রোটনও আছে 10টা। তার মানে দেখো এই বস্তুটাও একটা নিউট্রাল, এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল। এই ক্ষেত্রে এদের মধ্যে তড়িৎ চুম্বকীয় বলের মান হবে 0, কারণ এর নিজের কোনো চার্জ নাই, এরও নিজের কোনো চার্জ নাই। তড়িৎ চুম্বকীয় বল কেবল চার্জিত বস্তুর মধ্যে কাজ করে। যদি এদের মধ্যে কোনো চার্জ থাকতো তাহলে সে এদের মধ্যে কাজ করতো। যেহেতু এদের মধ্যে কোনো চার্জ নাই তাই তড়িৎ চুম্বকীয় বল এর এবং এর মধ্যে কাজ করবে না। ঠিক আছে, আমি যদি জাস্ট এইখানে একটা প্রোটন ধরো কমিয়ে দিলাম, এখানেও ধরো একটা প্রোটন কমিয়ে দিলাম, তাহলে কিন্তু আবার তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। তো আমার প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। তোমরা অনেকেই এই প্রশ্ন করো, ঠিক আছে, যে একটা ব্যাটারি লাগালাম ভাই, আমার বাড়ির যে লাইট জ্বলতেছে ব্যাটারি থেকে কি ইলেকট্রন বাড়াইতেছে, ইলেকট্রন বাড়িয়ে কি ভাই লাইটটাকে এরকম করে গুতা মারতেছে, লাইটটা জ্বলতেছে কেমন করে? মারাত্মক কোশ্চেন কিন্তু তোমরা অনেকেই আমাকে করছো। কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া খুব দরকার, ঠিক আছে? এই জায়গা ক্লিয়ার না হলে কিন্তু ইলেকট্রিসিটি পড়াটাও ব্যর্থ হয়ে যাবে তোমাদের। দেখো একটা ব্যাটারি আছে, ব্যাটারি থেকে কি গিয়ে লাইটটাকে জ্বলাইতেছে, তোমরা এই জিনিসটা কিন্তু বোঝো না। ভালো করে খেয়াল করো, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখানে ধরো একটা চার্জ আছে, এখানে ধরো একটা চার্জ আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, ধরো এখানে 2টা প্রোটন আছে। তাহলে এদের মধ্যে অবশ্যই এর যেহেতু Q1 চার্জ, এর যেহেতু Q2 চার্জ, এরা অবশ্যই তাড়িৎ চৌম্বকীয় বল প্রয়োগ করবে। এদের বলের মান হবে K, Q1 Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। এই বলে তারা আকর্ষণ করবে পরস্পরকে বা বিকর্ষণ করবে। এখানে আকর্ষণ করবে কারণ ইলেকট্রন এবং প্রোটন। তাহলে এখন বিষয়টা কি দেখো, এই তাড়িৎ চৌম্বকীয় বলে আমাকে তোমরা বলো এই ইলেকট্রন এবং প্রোটন
এরা যে পরস্পরকে আকর্ষণ করতেছে, আকর্ষণটা করছে কি করে? এই ইলেকট্রন কি এখান থেকে বের হয়ে যাচ্ছে, নাকি এই প্রোটন এখান থেকে বের হয়ে যাচ্ছে? এরা আকর্ষণটা করছে কেমন করে? আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে এই মহাকর্ষ বল এরা যে আকর্ষণটা করে, এরা আকর্ষণটা করে কেমন করে? প্রশ্নটা হচ্ছে এরা আকর্ষণটা করে কেমন করে? ভালো করে খেয়াল করো, এরা আকর্ষণ করে কেমন করে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা, তাড়িৎ চুম্বকীয় বল, বা সোজা কথা বাদ দাও, কুলম্ব বল, কুলম্ব বল কাজ করে কার মাধ্যমে? অপশন এ ইলেকট্রন, অপশন বি ফোটন, অপশন সি হোল, অপশন ডি নান। কুলম্ব বল কাজ করে কার মাধ্যমে? এই জিনিসটা জানা আসলে খুবই দরকারি, ঠিক আছে? এই জিনিসটা না জানলে আসলে আমরা হিসাব করতে পারবো না, ঠিক আছে? তাই তাড়াতাড়ি আমাকে বলো যে কুলম্ব বল এটা কাজ করে কার জন্য, ঠিক আছে? কুলম্ব বল কাজ করে কার জন্য? কুলম্ব বল কাজ করে কার জন্য? তাহলে উত্তর সবাই দিচ্ছ দেখছি। বি সি এর আবার মারামারি লেগে গেছে, অনেকে বলতেছে হোল, অনেকে বলতেছে ইলেকট্রন, অনেকে এই যে যারা বই পড়েছো দেখো বইয়ে কিন্তু উত্তর থাকেই, কিন্তু আমরা ফিল করি না। কুলম্ব বল কাজ করে ফোটন দিয়ে, ফোটন। তাহলে কুলম্ব বল কাজ করে ফোটন কণার দ্বারা। সেই ইলেকট্রন নিজে নড়ে গিয়েও কুলম্ব বল কাজ করায় না, হোলের কারণেও কুলম্ব বল কাজ করে না, সে কাজ করে ফোটনের জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, এটা 4 নাম্বার অধ্যায়ের কনসেপ্ট না, কিন্তু থাউজেন্ডস অফ স্টুডেন্টস এই কনফিউশনে তোমরা ভুগো, আমি এটা জানি। তাই আমি একটু ক্লিয়ার করে দিই, বিষয়টা বোঝো। তোমরা ড্রিফট ভেলোসিটি এর নাম শুনেছো? তোমরা কি ড্রিফট ভেলোসিটি এর নাম শুনেছো? ড্রিফট ভেলোসিটি, এই জিনিসটার মানে হচ্ছে তারণ বেগ। ড্রিফট ভেলোসিটির মানে হচ্ছে তারণ বেগ। এটা সেকেন্ড পার্টে 2 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা হয়। তারণ বেগ মানে একটা পরমাণুতে বা একটা লাঠিতে বা একটা কন্ডাক্টরে ইলেকট্রনগুলো কোন বেগে গতিশীল হয় সেটাকে বলা হয় তারণ বেগ। তো আমি অত কিছু জানার দরকার নাই, আমি তোমাকে ফিলিংসটা দিই। মানে এই যে তারণ বেগ, এটা যারা জানার কথা অনেকেই, এটা যদি বাইর করো, তারণ বেগে ইলেকট্রনগুলো মুভিং হয়, গতিশীল হয়। তো তুমি যদি তারণ বেগের যে কোনো অঙ্ক দেখো, তুমি তোমার সেকেন্ড পার্ট বইয়ে গিয়ে তারণ বেগের একটা অঙ্ক দেখি, জাস্ট মান দেখবা তারণ বেগের মান এরকম হয়। ধরো 2 মিটার পার সেকেন্ড, ধরো আসে 0.1 মিটার পার সেকেন্ড, হলো 10 মিটার পার সেকেন্ড। চিন্তা করো, এইটা হচ্ছে তারণ বেগের মান। তো অনেকেই তোমরা মনে করো, যারা মনে করো না, আমি কোশ্চেন করতেছি না, অনেকেই মনে করো এই তারণ বেগে নাকি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি পরিবহন করে, কারেন্ট নাকি এই তারণ বেগ দিয়ে যায়। বিষয়টা কিন্তু তাই না। তুমি চিন্তা করো, কারেন্টের স্পিড যদি এত কম হতো, আবার বলি, কারেন্টের স্পিড যদি এত কম হতো, তাহলে ধরো আমি যদি আমার বাড়ির নিচেই একটা সুইচ বন্ধ করি আর উপরে ছাদে যদি একটা লাইট জ্বালাই, ওই লাইট জ্বলতে তো 3-4 সেকেন্ডের বেশি লেগে যাবে। তাহলে চিন্তা করো আমাদের পাওয়ার স্টেশন আছে কোথায়? ধরো ওই কর্ণফুলী নদীর কাছাকাছি যদি আমার পাওয়ার স্টেশন থাকে, আমি যদি ওই পাওয়ার স্টেশনে আমার সুইচটা অন করি, ওখান থেকে কারেন্ট তোমার বাড়িতে আসলে কতক্ষণ লাগবে চিন্তা করো। তাহলে লোডশেডিং যদি 5 মিনিটের হয়, কারেন্ট আপ ডাউন করতে তো এই সিস্টেমে মনে হয় 2 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তাহলে 5 মিনিটের লোডশেডিংয়ে তো 4 ঘন্টা 5 মিনিট হয়ে যাবে। তার মানে এই তারণ বেগে কখনোই কারেন্ট পরিবহন করে না। কারেন্ট বা একটা ব্যাটারির ভোল্টেজ লাগাইলে কারেন্টটা কখনো ইলেকট্রন বের হয়ে বা প্রোটন দৌড়াইতে কারেন্ট ক্যারি করে না। কারেন্টের ক্যারিটা হয় হচ্ছে এই চাচা ফোটনের মাধ্যমে। আর তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে ফোটনের বেগ হচ্ছে আলোর বেগের সমান 3×10⁸ মিটার পার সেকেন্ড, যেটা অনেক বেশি। তার মানে কি, তাড়িৎ চৌম্বকীয় বল বা কুলম্ব বল এটা কে কাজ করে? এটা কাজ করে হচ্ছে ফোটন। তাহলে এটা আলোর বেগে পরিবহন করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা শিখে রাখলা। এটার মিনিংটা হচ্ছে এরকম, তুমি ধরো একটা পাওয়ার স্টেশনে যদি সুইচটা অন করা হয়, তাহলে কারেন্ট আলোর বেগে তোমার বাড়িতে আসে। তুমি যদি সুইচটা অফ করো, আলোর বেগে এই জিনিসটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। এই জিনিসটা তোমাদেরকে মাথায় মনে রাখতে হবে। তাহলে যাই হোক, আচ্ছা আমার বাসা রাজশাহীতে ভাই, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাও শিখলাম। এখান থেকে আমরা আরেকটা জিনিস, তোমরা তাড়াতাড়ি, আমি
তোমরা অবশ্যই বুঝতে পারছো, বুঝতে পেরেছি। তাহলে তড়িৎ চুম্বকীয় বল এটা ক্যারি করে কে? এটা ক্যারি করে ফোটন কণা। এটার কণা হচ্ছে ফোটন। আর এই বলটাও এরকম ছিল, দেখো এফ ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তার মানে তোমরা বুঝতেই পারছো এই সম্পর্ক থেকেই আমরা বলে দিতে পারি যে এই জিনিসটারও পাল্লা হবে অসীম। তাহলে তড়িৎ চুম্বকীয় বল, এই বলটার পাল্লাও হবে অসীম। তোমরা কিন্তু এখান থেকেই খুব সহজে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে তড়িৎ চুম্বকীয় বল কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারি, তোমাদের বুঝতে পেরে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমরা চলে যাব দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল খুবই ইম্পর্টেন্ট। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এই জিনিসটা নিউক্লিয় বল। তাহলে আমি যদি এখান থেকেই বলি নিউক্লিয় বল, তাহলে এ কাজ করে কোথায় তোমরা বলো তো? নিউক্লিয় বল তার মানে এ কাজ করে কোথায়? এ কোন জায়গাটাতে কাজ করে? আমাকে তাড়াতাড়ি বলো যে এ কাজ করে কোথায়? দুর্বল নিউক্লিয় বল কাজ করেটা কোথায়? তাড়াতাড়ি আমাকে কমেন্টে বলো যে দুর্বল নিউক্লিয় বল কাজ করে কোথায়। দেখি তোমরা কয়জন বলতে পারো। দুর্বল নিউক্লিয় বল কাজ করে কোথায়? তাড়াতাড়ি বলো ভাইরা, দুর্বল নিউক্লিয় বল কাজ করে কোথায়? কোথায় লিখেছো? নিউক্লিয়াসে। দুর্বল নিউক্লিয় বল কাজ করে নিউক্লিয়াসে। ঠিক আছে, মেনে নিলাম নিউক্লিয়াসে, সমস্যা করলাম না। দুর্বল নিউক্লিয় বল কাজ করে কোথায়? দেখি তোমাদের কমেন্ট আমি একটু দেখতেছি, ঠিক আছে? এই জিনিসটা তোমরা অনেক সময় একটু সমস্যা করো, তাই আমি একটু তোমাদের কাছ থেকে দেখে নিচ্ছি। দুর্বল নিউক্লিয় বল কাজ করে কোথায়? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবার একটু ঘটনা আছে। তাহলে দুর্বল নিউক্লিয় বল, আর দেখো আরো একটা নাম আমরা এখানে আছে, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল আর একটা নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। তোমরা বলতেছো যে এই নিউক্লিয় দিয়ে আমরা বুঝছি যে এরা নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, তাই না? আমরা নিউক্লিয় এটা দিয়ে কি বলতেছি? যে এরা নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। ফ্যান্টাস্টিক। তাহলে এরা নিউক্লিয়াসের মধ্যে কাজ করলো। তাহলে এরা যদি নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, অ্যাট্রাকশন বিটুইন নিউট্রন অ্যান্ড প্রোটন, প্রোটন নিউট্রন। তাহলে অ্যাট্রাকশন বিটুইন নিউট্রন অ্যান্ড প্রোটন এটা কোনটা? তাড়াতাড়ি বলো। দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। আমার কোশ্চেনটা হচ্ছে এই দুইটার মধ্যে প্রোটন ও নিউট্রন এর মধ্যে কোনটি কাজ করে? প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনটি কাজ করে? এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, বলো। এ নাম্বার অপশানে 1, বি নাম্বার অপশানে 2। প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনটা কাজ করে? দুর্বল নিউক্লিয় বল কাজ করে নাকি সবল নিউক্লিয় বল কাজ করে? দুর্বল নিউক্লিয় বল কাজ করে নাকি সবল নিউক্লিয় বল কাজ করে? প্রোটন এবং নিউট্রনের মধ্যে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে না কিন্তু, ঠিক আছে? প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোনটা কাজ করে? তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও।
ইয়েস, তাহলে তোমরা অনেকেই পেরেছো এইটা, এই 2 নাম্বার। তার মানে সবল নিউক্লিয় বল কাজ করে প্রোটন এবং নিউট্রনের মধ্যে, দুর্বল নিউক্লিয় বল কিন্তু এদের মধ্যে কাজ করে না। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুইটা জিনিসের মধ্যে কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল কি করে? সে নিউক্লিয়াসের ভাঙন ঘটায়। দুর্বল নিউক্লিয় বল কি করে? ভাঙন ঘটায়। ভালো করে মনে রাখো, ভাঙন ঘটায়। দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভাঙন ঘটায়। দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভাঙন ঘটায়। কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। এবার আমরা একটু কণার কথা যদি তোমাদেরকে মনে রাখাই, দেখো কথা, যাই হোক ক্লাস হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ কি? তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ, যাক। আচ্ছা, তাহলে আবার যে কোনো টাইমে হয়তো চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাইতে পারে। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনোর মাধ্যমে কাজ করে, আর সবল নিউক্লিয় বল কাজ করে মেসনের মাধ্যমে। এটা মনে রাখবা কি করে, এটার উপায় বলছিলাম। দেখো, দুর্বল নিউক্লিয় বল, এটা দুর্বল নিউক্লিয় বল যখন কাজ করে, দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভাঙন ঘটায়। আর তোমরা আগে নিউট্রন দিয়ে আঘাত করে করে চেন বিক্রিয়া করছো না, ওই নিউট্রন নিউট্রিনো নামগুলো কাছাকাছি, এইভাবে মনে রাখতে হবে যে নিউট্রন ভাঙে নিউট্রিনো, তার মানে এরা নিউট্রিনো দিয়ে দুর্বল নিউক্লিয় বল কাজ করে। সবল নিউক্লিয় বল কাজ করে মেসনের দ্বারা। তাহলে এরা নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, তার এর লিমিটটা কি হবে? এর পাল্লা অত্যন্ত কম। দেখো 10⁻⁻, ফেমকোমিটারে 10⁻⁻15, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের পাল্লা। আচ্ছা, এবার আসি দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল নিয়ে একটু সমস্যা আছে, তাই দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা আমি তোমাদেরকে ডাইরেক্ট লিখে দিব না, কারণ এর পাল্লাটা এখনো প্রমাণিত নয়। ভালো করে বলতেছি, এর পাল্লাটা প্রমাণিত নয়। তাই এর পাল্লা অনেক বইয়ে তোমাদের এটা দেওয়া আছে, কিন্তু এটা অল টাইম এটা নাও হতে পারে। তাই আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিলাম, এর পাল্লাটা এটা প্রমাণিত নয়। এটা মাথায় রেখো। দুর্বল নিউক্লিয় বল নিয়ে এখনো রিসার্চ চলতেছে, এগুলো রিসার্চ টপিক, এইগুলা এখনো প্রমাণিত নয়। আমি কিন্তু ইন্ডিকেট করে দিলাম এই জায়গাটা। আচ্ছা, তারপরে দেখো, এদের মধ্যে শক্তির মানটা আমাকে বিবেচনা করতে হবে। দেখো, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কি? এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কি? এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল, তার নামের মধ্যে আছে যে আমি শক্তিশালী, তার নামের মধ্যে আছে শক্তিশালী, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল। এদের মধ্যে সবচেয়ে দুর্বল বলকে মহাকর্ষ বল, ওর নামের মধ্যে নাই, কিন্তু আমরা জানি যে, চিন্তা করো, G/m/r², ভরও অত বেশি হয় না, আবার মানে জি এর মান 10⁻⁻11, মানে নেগেটিভ। তাই এটা সবচেয়ে দুর্বল, এটা সবচেয়ে সবল। তাহলে আমি যদি এই সিরিয়ালটাকে আমরা রেঞ্জ করি, ভালো করে বোঝো, এই রেঞ্জটা পরীক্ষায় খুব আসে, তাই আমি রেঞ্জটা দুইটা স্টাইলে তোমাদেরকে রেঞ্জ দেখাবো। আমরা কি করতে পারি? আমরা মহাকর্ষ বলকে 1 ধরতে পারি, আবার একবার আমরা সবল নিউক্লিয় বলকেও 1 ধরতে পারি। আমরা মহাকর্ষ বলকেও 1 ধরতে পারি, আমরা সবল নিউক্লিয় বলকেও 1 ধরতে পারি। বিষয়টা বোঝো। তাহলে আমরা যদি মহাকর্ষ বলকে 1 ধরি, তাহলে আমাদের তড়িৎ চুম্বকীয় বল হয় 10⁻39 গুণ, দুর্বল নিউক্লিয় বল হয় ওর তুলনায় 10⁻30 গুণ, আর সবল নিউক্লিয় বল হয় 10⁻41 গুণ বেশি শক্তিশালী। আর এটাকে যদি আমরা 1 ধরি, ভালো করে বোঝো, তাহলে সবগুলা পাওয়ার কিন্তু নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, তো নেগেটিভ পাওয়ারটাকে আমরা এরকম করে দেই, এটাকে 1 ধরলে দেখো এই দুটার মধ্যে কাছাকাছি পার্থক্য ছিল, তাই এরা মিলে যাবে। তাই এটা আসবে 10⁻²। এটাকে কিন্তু তুমি 10⁻39 বলো অথবা 10⁻41 বলো, নো প্রবলেম। তোমাদের বইগুলোতে আমি খেয়াল করে দেখলাম এটা আছে অপশানে, কোনোদিন এটা একসাথে থাকবে না। বিষয়টা বোঝো, ফিলিংস নাও। 10⁻39 মানে দশমিকের পরে 39টা শূন্য। চিন্তা করো ভালো করে, 39টা শূন্য, দশমিকের পরে 39টা শূন্য দেওয়া আর দশমিকের পরে 41টা শূন্য দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? তেমন কোনো পার্থক্যই নাই। তাই তুমি এটা বলো, এটা বলো, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এটা অ্যাকচুয়ালি তেমন একটা
ম্যাটারই করে না, ঠিক আছে। আর এটাকে বলা হয় তখন 10⁻⁻12, এটা রাইটারদের ইচ্ছা, তো ওটা আমাদের বিষয় না, আমাদের এটা বোঝার কোনো ইচ্ছাই না। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো কোনটার থেকে বেশি শক্তিশালী, তাইলে আমাদের অঙ্ক ভুল যাবে না। ভালো করে খেয়াল রাখো, তাহলে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এটা, সবচেয়ে দুর্বল হচ্ছে এটা। তাহলে এটাকে যদি আমরা 1 দেই তাহলে এগুলো সবগুলোর পাওয়ার বড় বড় হবে, তাহলে 10⁻39, 30, 41। এটাকে যদি আমরা 1 দেই তাহলে সবগুলো ছোট ছোট হবে, -12, -2, -41। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যেটা, দেখো পরীক্ষার হলে এমসিকিউ টেস্ট করার জন্য জাস্ট আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্স হচ্ছে সবল বল, তারপরে বলো হচ্ছে কুলম্ব বল, তারপরে বলো হচ্ছে দুর্বল বল, তারপরে হচ্ছে মহাকর্ষ বল। আমরা এই জিনিসটা মনে রাখবো ভাইয়ারা, বিশ্বাস করো এই লাইনটা মনে রাখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছকটা থেকে মেডিকেলে সবচেয়ে বেশি কোশ্চেন আসে যে কণা, গ্র্যাভিটন, ফোটন, নিউট্রন, মেসন, পাল্লা অসীম এই দুইটার লিমিটেড, আর রেঞ্জ এবং রেঞ্জ, এইখান থেকে মেডিকেলে জেনারেলি কোশ্চেনগুলো এসে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তোমাদের আরেকটা ফেভারেট, মানে এই অধ্যায়টাকে একবারে আমরা হাতের আগায় যদি আমরা আনতে চাই তাহলে আমরা যেই কাজটা করি, ঠিক আছে, আমরা যেইভাবে করে এই জিনিসটা মনে রাখি, আমরা সেই ছকটা করব। যাই হোক, তোমরা তো উপস্থিতি অনেক কম, তাহলে পুরো চ্যাপ্টার তো শেষ করা গেল না, মাত্র 81 জন আছো তোমরা, মনে অনেক দুঃখ পাইলাম। ঠিক আছে, আমরা শুরু করি, বেশি তো পড়ানো যাবে না, তোমরা উপস্থিত নাই, কেমন করে পড়াবো। তাহলে এখন আমরা যেই ছকটা করব, এই ছকটা হচ্ছে আমাদের রৈখিক এবং কৌণিকের রিলেশন আমরা দেখব, ঠিক আছে, একটু ডিটেলস দেখব। রৈখিক কৌণিক রিলেশন, এইখান থেকেও প্রচুর কোশ্চেন আমি আসতে দেখছি। তাহলে এটা তোমরা কিন্তু জানো খুব সহজে, জলদি তোমরা আমার সাথে জাস্ট একসাথে লিখে ফেলবা। দেখো রৈখিকে যেটা এস মানে সরণ, কৌণিকে সেটা থেটা, সম্পর্ক হচ্ছে এস সমান আর থিটা, এটাও তোমাদের জানা। রৈখিকে যেটা বেগ, কৌণিকে সেটা ওমেগা, সম্পর্ক হচ্ছে ভি সমান ওমেগা ক্রস আর। রৈখিকে যেটা ত্বরণ, কৌণিকে সেটা আলফা, সম্পর্কটা হচ্ছে এ সমান আলফা আর, ক্রস গুণন করেও তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নাই অ্যাট অল। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা আই, জড়তার ভ্রামক, এবং আই এর সাথে সম্পর্কটা হচ্ছে সামেশন এম আর স্কোয়ার, এটা হচ্ছে এদের সম্পর্ক। তারপরে রৈখিকে যেটা পি, পি মানে কি আমরা বললাম ভর বেগ, রৈখিকে যদি ভরবেগ হয়, কৌণিকে সেটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা প্রকাশ করি এল দিয়ে। তাহলে এই ভরবেগ, এটার মানে আমরা কি লিখি বলতো? এই ভরবেগ মানে আমরা লিখি ভর ইনটু বেগ। তাহলে স্টাইলটা বোঝো, অনেকেই বোঝো, যারা বোঝো না তাদের জন্য বলতেছি। এই ভরকে এই ভরের ইকুইভ্যালেন্ট জিনিস দিয়ে রিপ্লেস করব, এই ভি কে এই ভি এর ইকুইভ্যালেন্ট জিনিস দিয়ে রিপ্লেস করব, আর কিছুই না। তাহলে সাবস্টিটিউশন মেথড, এই এম হয়ে যাবে আই, ভি হয়ে যাবে ওমেগা। তাহলে এল ইকুয়ালস টু আই ওমেগা। ক্লিয়ার? তারপরে আমাদের রিলেশন তো আমরা একটু আগেই দেখালাম যে এল সমান হবে আর ক্রস পি। ঠিক আছে, তো এটার আবার আরও কিছু জিনিস আছে, তোমরা কেমিস্ট্রি বই যদি এক করো তাহলে এল সমান আরেকটা জিনিস পাওয়া যায় এম ভি আর, এটা সমান আবার লেখা হয় এন এইচ বাই 2 পাই। একবারে যখন পড়বো আমরা একবারে সব জিনিস পড়বো, ঠিক আছে। তাহলে আমরা কৌণিক ভরবেগের এই জিনিসটাও লিখতে পারি। এবার খেয়াল করো, তারপরে আমরা কি জানি দেখো, আমরা জানি হচ্ছে গতিশক্তি। আমরা গতিশক্তি ই কে এটা সমান জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি রোটেশনাল কাইনেটিক এনার্জি বলি কে আর, তখন হাফ এই এম রিপ্লেস করব আই দিয়ে, ভি রিপ্লেস করব ওমেগা দিয়ে। তারপরে এটাকে একটু ভেঙে লেখা যায় পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখান থেকে আমি লিখব যে এল স্কোয়ার বাই 2i। আমরা ভেঙেই কিন্তু সম্পর্কগুলো লিখে ফেলতে পারি, ঠিক আছে। তার মানে যে কোনো রৈখিক এবং কৌণিকের জিনিসগুলা একই সাথে ইকুইভ্যালেন্ট। আমি যদি নিউটনের সূত্রের কথাই বলতে চাই, ধরো বাহ্যিক বল শূন্য হলে
স্থির বস্তু স্থির ছিল। এখন বলবো বাহ্যিক টর্ক যদি শূন্য হয় স্থির বস্তু স্থির থাকবে, ঘূর্ণায়মান বস্তু সুষম দ্রুতিতে মানে সুষম কৌণিক বেগে ঘুরতে থাকবে। সিম্পল জিনিস, সব কিছু আগের মতো রিপ্লেস হয়ে যায়। তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে ভাইরা, দেখো এখান থেকে একটা কোশ্চেন আসে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর নির্দিষ্ট ভরের কোনো বস্তুর নির্দিষ্ট ভরের কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, কত গুণ হবে। ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, 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 ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে। তাহলে প্রথম কথা দেখো এখানে কি বলেছে, নির্দিষ্ট ভরের কোনো বস্তু, কোনো বস্তুর যদি ভরটা নির্দিষ্ট হয় তার মানে আমরা এখানে চলে যাব। দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গতিশক্তি এটা p²/2m, এই সূত্রটা সে মেনে চলে। তাহলে আমরা যদি দেখো ইকে সমান p²/2m এর সাথে একটু মিলিয়ে দেখি, তাহলে ভর যদি ধ্রুব থাকে তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু p², তার মানে 2 গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে 4 গুণ, আর কিছুই না। অঙ্ক খুবই সোজা, আমি যদি 2 গুণ করি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 4 গুণ, ঠিক আছে। এবার তারপর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, তোমরা আসলে অনেক সময় এগুলা বুঝে পাও না, ঠিক আছে। আমরা এই অধ্যায়গুলোর জিনিস আলু বলে না, রান্নায় যেমন আলু দিয়ে রান্না করে, এই অধ্যায়ের জন্য 3 ধরনের আলু আছে। তো তোমরা উপস্থিত নাই, আমি আলুর হালকা টাচ দিয়ে দিচ্ছি, পুরোপুরি বলবো না, বলে লাভ নাই। তো আলু, এই অধ্যায়ের আলু হচ্ছে 3 রকম, বোঝো। একটা হচ্ছে ভরবেগ, এই অধ্যায়ের একটা আলু হচ্ছে ভরবেগ, এই অধ্যায়ের আরেকটা আলু হচ্ছে কৌণিক ভরবেগ, আরেকটা আলু হচ্ছে শক্তি। এই অধ্যায়ে যে কোনো ধরনের অঙ্ক করতে গেলে এর যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরতে হয়, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে। কোন কেসে কোনটা কনস্ট্যান্ট, কোনটা কখন ধ্রুব হবে, কখন ধ্রুব হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার আমি আজকে তোমাদের দিব না, ঠিক আছে, তোমরা পারলে নিজেরা একটু বাইর করে নিও, ঠিক আছে। কখন কোনটা ধ্রুব হবে এটা জানার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক খুবই গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস যদি সুষম কৌণিক বেগে, পুরাপুরিটা বললাম না, এইটুকুটা বলি, কেউ যদি সুষম কৌণিক বেগে ঘুরে, সুষম কৌণিক বেগে ঘুরে, সুষম কৌণিক বেগে ঘোরা, এটা কিন্তু নিউটনের ফার্স্ট ল থেকে একটা কথা বলা যায়। সুষমের কৌণিক বেগ, নিউটনের ফার্স্ট ল এর কৌণিক বিবৃতি থেকে আমরা এখান থেকে একটা জিনিস পাই, সেটা কি জানো? সেটা হচ্ছে এই কেসটা হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগ ধ্রুব। এই কনসেপ্ট থেকে দেখো কি কোশ্চেন আসতে পারে। ফিজিক্সের কনসেপ্টগুলো আসলে খুবই সোজা। ফিজিক্সের কনসেপ্টগুলো এরকম, ধরো বলতেছে একটা মেয়ে নাচছে, সে হাত খুলে নাচতেছে, এরকম করে হাত খুলে সে নাচতেছে। তাহলে হাত খুলে নাচতে নাচতে কোশ্চেনে বললো সে হাতটাকে এরকম নামায় দিল, বোঝো, সে হাত খুলে এরকম করে ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে সে হাতটাকে নামায় দিল, ঠিক আছে। সে হাত খুলে নাচতে নাচতে হাতটাকে নামিয়ে দিল, তাহলে তার ঘূর্ণন, তার কৌণিক বেগ বাড়বে নাকি কমবে? সে যদি হাতটাকে নামিয়ে দেয় তার কৌণিক বেগ বাড়বে না কমবে? তাহলে কেউ যদি হাত খুলে, মানে বলি হাত খুলে
নাচতে নাচতে হাত বন্ধ করে নিলে ওমেগা কি হবে? বাড়বে নাকি কমবে? হাত খুলে নাচতে নাচতে যদি হাত বন্ধ করে দেয় তাহলে ওমেগা বাড়বে নাকি কমবে? ওমেগা বাড়বে নাকি কমবে? হাত খুলে নাচতে নাচতে হাত বন্ধ করে নিলে ওমেগা বাড়বে নাকি কমবে? তোমরা অনেকেই কি বলছো, ওমেগা কমে যাবে বলতেছো। ওমেগা কমবে না রে ভাই, ওমেগা অবশ্যই বাড়বে। আমরা যদি হাতটা বন্ধ করে দিই তাহলে আমাদের ওমেগাটা বেড়ে যাবে, ওমেগা বাড়বে, এটাই কিন্তু কমন সেন্স। এটা তো এত এত পরিশ্রমের কোনো জিনিসই ছিল না, একটু কমন সেন্স খাটালেই তো হয়ে যায়। জিনিসটা এরকম দেখো, আমার বাধার পরিমাণটা যখন হাতটা খোলা ছিল, মানে এই যে জড়তার ভ্রামকের ফিলিংসটা আনতেছি আমি এই জায়গা থেকে, দেখো জড়তার ভ্রামকের ফিলিংস হচ্ছে তোমাকে ঘুরতে বাধা দিবে জড়তার ভ্রামক। তুমি যত বড় করবা, হাত যত লেন্দি করবা, মানে যত বেশি জায়গা দখল করবা, এরকম করে তোমার জড়তার ভ্রামক মানে আয় তত বেড়ে যাবে। তো আয় যদি বেড়ে যায় আর তার যদি কৌণিক ভরবেগ ধ্রুব থাকে, বিষয়টা বোঝো, আয় যদি কমে যায় তাহলে কি হবে? ওমেগা বেড়ে যাবে। মানে বিষয়টা এরকম, সে যখন নাচতেছে তার এই জিনিসটা অবশ্যই ধ্রুবক থাকবে। I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। তার মানেটা হচ্ছে এরকম, তুমি যদি নাচতে নাচতে হাতটা বন্ধ করে দাও, হাত বন্ধ করলে কি হবে? তোমার আয় কমে যাবে, আয় কমে গেলে ওমেগাকে বাড়তে হবে, তার মানে তুমি দ্রুত ঘুরবা। বিষয়টা কিন্তু এরকম, খুবই সিম্পল, এত কঠিন করে চিন্তার কিছু নাই। তাহলে এটার উত্তর কি হবে? বাড়বে। এটার উত্তর হচ্ছে বাড়বে, ওমেগা বেড়ে যাবে। ঠিক আছে, সোজা কথা, ওমেগা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের বেশি কিছু পড়াবো না, লাস্ট একটা জিনিসের টাচ দেই, কারণ তোমরা অনেকেই নাই, আমি মন খারাপ করলাম। তো তোমাদেরকে আমি সংঘর্ষ একটু পড়াই দিই আমার মতো করে, সংঘর্ষটা পড়াই আমি শেষ করব। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি সংঘর্ষ পড়াবো। ঠিক আছে, ভালো করে মন রাখো। সংঘর্ষ, তোমাদের বইয়ে দুই ধরনের সংঘর্ষ আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। তাহলে এই দুই ধরনের সংঘর্ষ তোমাদের বইয়ে আছে। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ভরবেগ ও গতিশক্তি দুইটাই সংরক্ষিত, বোথ সংরক্ষিত। অস্থিতিস্থাপকে গতিশক্তি চেঞ্জ হবে, সংরক্ষিত না, সংরক্ষিত না। তো এই জিনিসটা তোমরা খুব ভালো করেই বোঝো। তো একটা জিনিস তোমাদেরকে খুব সহজ করে বলে দিই, দেখো কোনো বস্তু যদি মিলিত বস্তু হিসেবে চলে, ভালো করে মনে রাখবা, ধরো এই একটা বস্তু m1 ভর, এই আরেকটা বস্তু m2 ভর, তাহলে এও এদিকে যাচ্ছিল, এও এদিকে যাচ্ছিল, কিন্তু এর বেগের থেকে বেশি ছিল, u1 গ্রেটার দেন u2 ছিল। এরা যদি ধাক্কা লেগে এরা এরকম মিলে গেল, এরা যদি এরকম মিলে যায়, ধরো m1 m2, তারা যদি মিলিত একটা বেগ ভিতে চলে, আমাদের আর অঙ্ক কিচ্ছু করার দরকার নাই, আমরা ফিলিংসটা আমরা বলে দিতে পারি, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হবে অস্থিতিস্থাপক। এই কন্ডিশনটা হবে অস্থিতিস্থাপক। এই সংঘর্ষে কোনোদিনই গতিশক্তি সমান হবে না, আগের এবং পরের গতিশক্তি কোনোদিনই সমান হবে না, কেননা এই জিনিসগুলো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই কেসটা। তাহলে 1 নাম্বার সিদ্ধান্ত তোমরা লিখে রাখো, তোমরা তোমাদের নোটগুলো আপলোড দিবা, তোমরা চাইলে আমার গ্রুপেও আপলোড দিতে পারো। ঠিক আছে, মেডিকেল ফিজিক্স খুব সোজা, এখানেও আপলোড দিবা, তোমাদের নোটগুলো দেখলে অনেকে শিখতে পারবে অনেক কিছু। যে কোনো জিনিস সংঘর্ষ হয়ে যদি মিলিত বস্তু হিসেবে চলতে পারে, বিষয়টা বলি, একে ধাক্কা মেরে দুজন এরকম ভাবে চলতেছে, এটা কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না।
এটা অবশ্যই অস্থিতিস্থাপক সংঘর্ষ। তুমি যতই অঙ্ক করো না কেন এটা অস্থিতিস্থাপকই আসবে। এবার স্থিতিস্থাপক সংঘর্ষ হলে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে দুইটা বড় বড় ইকুয়েশন আছে, তোমরা মনে রাখতে পারো না, বাট এই ক্লাস এখনো শেষ হয়নি, ক্লাস বলে শেষ হবে, থামো, এটা পড়াই শেষ করব, বললামই তো যে এটা পড়াবো, এটা পড়ায় তারপরে ক্লাস শেষ হবে। আচ্ছা, এই আছি দেখো, তাহলে কি, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, আমাদের প্রাইমারি কাজ হচ্ছে আমাদেরকে V1 এবং V2-র সমীকরণটা বানাইতে হবে, সমীকরণটা লিখতে হবে। এটা আমরা লিখতে পারি না, এটা লেখার সিস্টেম আসলে খুবই সোজা। দেখো, খেয়াল করো, আগে দুইটা দাগ দিয়ে নিবা, তোমরা এই দাগ দিয়ে প্লাস দিয়ে আরেকটা দাগ দিবা, এখানেও দাগ দিবা, প্লাস দিয়ে দাগ দিবা, সবগুলোর নিচে M1 প্লাস M2 লিখে ফেলবা। ভেরি গুড, ভেরি ইজি। দেখো, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 প্লাস M2, এটা লিখে ফেলবা। তোমরা লিখে ফেললা। এটা লেখার পরে এই দুইটা কেমন করে লিখবা আমি তোমাদের শিখাই দিই। দেখো, যখন তোমরা V1 বাইর করতেছো, খেয়াল করো, যখন V1 বাইর করতেছো তোমরা এখানে কি করবা, M1 মাইনাস M2, এই গোটাটাকে U1 দিয়ে গুণ দিবা, এখানে 2M2 U2 লিখবা। যখন V2 বাইর করছো তাহলে আগে এখানে 2M1 U1 লিখে নিবা, এখানে M2 মাইনাস M1 লিখে কি দিয়ে গুণ করে দিবা, U2 দিয়ে গুণ করে দিবা। তাহলে দেখো কত সহজে জিনিসটা লেখা যায়। আমি আরেকবার আমার সিস্টেমটা শিখাই, এই বড় জিনিসটা মনে রাখতে তোমাদের অনেক কষ্ট হয়, প্র্যাকটিস একটু তো কাজে লাগাইতে হবে। দেখো, আগে 4টা দাগ দিয়ে নিচে কি লিখবা, M1 M2, M1 M2, M1 M2, M1 M2, ঠিক আছে। V1 বাইর করতেছো তাই M1 থেকে M2 বিয়োগ করে U1 দিয়ে গুণ রেখে দিবা, তাহলে বাদ থাকলো কি U2, উপরে M2 U2 লিখে দিবা। এইটাকে কোণাকোণে এখানে তুলে নিয়ে আসবা, 2কে 1 করে M1 U1 করে ফেললা। বাইর করতেছো কি V2, তাই কি করবা, এটার সাথে এটার মিল রাখবা, এখানে M1 বাই U1 বাইর করছো, M1 থেকে M2 বাদ দিয়েছো, এখানে কি করবা, M2 থেকে M1 বাদ দিবা, আর বাদ আছে কি U2, U2কে লিখে দিবা। আবার বলি, M1 প্লাস M2 সবগুলোতে লিখে দিবা। V1 বাইর করতেছো, 1 থেকে 2 বিয়োগ করে U1 লিখে দিবা, বাকি অবশিষ্টটা এইভাবে 2 আকারে রেখে দিবা। এই অংশের সাথে এটা সিমিলার, এই অংশের সাথে এটা সিমিলার, এই অংশ 2টাকে 1 বানাই দিবা, এই অংশটা 2 বাইর করতেছে, 2 থেকে 1 করবা, আর এটাকে বসাই দিবা এখানে। ভেরি সিম্পল। আরও সোজা করে বললে, এই M1 প্লাস M2টা সবগুলোতে লিখবা, U1 U2 U1 U2 লিখে ফেলবা, এইটার সাথে এটাকে মিলাবা, এটার সাথে এটাকে মিলাবা, আর জীবনে ভুল হবে না, ঠিক আছে। তো এটা লেখা কিন্তু আমাদের উদ্দেশ্য না, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এখন এটা লেখে এখান থেকে কোশ্চেন আসবে কি, এটা বোঝো। এখান থেকে 3টা কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ 3টা কোশ্চেন আসতে পারে এখান। তাহলে এখান থেকে এই 3টা কোশ্চেন আমরা ভালো করে ক্লিয়ার করে দিই। দেখো, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে M1 সমান M2। দেখো, M1 সমান M2, আর কিচ্ছু বলা নাই, M1 সমান M2 মানে বিষয়টা বোঝো। ধরো এই গাড়িটা এই দিকে চলছে, এই গাড়িটাও এই দিকে চলছে, এই গাড়িটা একে ধাক্কা মারলো। এখন ঘটনাটা কি ঘটবে বিষয়টা বোঝো। এই গাড়িটা একে ধাক্কা মারলো, এদিকে চলতেছে, এদিকে চলতেছে, এই গাড়িটাকে ধাক্কা মারলো, ঠিক আছে। আগে আমরা সূত্র থেকে দেখি, তারপর আমরা ফিলিংসটা দিচ্ছি। দেখো, M1 সমান M2 যদি আমার এই সূত্রে বসাই, তাহলে দেখো এই পার্টটা 0 হয়ে যায়, এই পার্টটা 0 হয়ে যায়। মজার বিষয় দেখো, তাহলে কি হয়, V1 এটা ব্যালেন্স হয়ে V1 আসবে U2, V2 আসবে U1। বিষয়টা ফিল করো। তাহলে V2 সমান হবে U1, V1 সমান হবে U2। কি ইন্টারেস্টিং ফিলিংস, রিয়েল লাইফের ফিলিংস। দেখো, দুইটা বস্তু যদি সমান ভরের দুটা মার্কার হয়, তাহলে দুটা একই মার্কার নিতে হবে আমার। দুইটা একই জিনিস যদি এইভাবে করে ধাক্কা লাগে,
এর বেগটা এই পাবে, এর বেগটা এই পাবে, বিষয়টা বোঝো। আমারটা তোমাকে দিলাম, তোমারটা আমি নিলাম, কি সহজ জিনিস। আমারটা তোমাকে দিলাম, তোমারটা আমি নিলাম, আমারটা তোমাকে দিলাম, তোমারটা আমি নিলাম, কি সহজ কথা। আমারটা তোমাকে দিলাম, তোমারটা আমি নিলাম। তাহলে কি বলছি দেখো, কোশ্চেন হচ্ছে এরকম, সমান ভরের দুটি বস্তু সংঘর্ষে লিপ্ত হলে বেগ অদল বদল হয়, অদল বদল হয়। মানে আমার বেগ তোমার কাছে যাবে, তোমার বেগ আমার কাছে যাবে। কি সিম্পল ঘটনা দেখো, আমারটা তোমার কাছে যাবে, তোমারটা আমার কাছে যাবে। আমি একটু ভিজুয়ালাইজ করে দিই জিনিসটা। এই ধরো এরও ভর 10 কেজি, এরও ভর 10 কেজি। সংঘর্ষ হতে গেলে এর বেগ হইতে হবে বেশি, এর বেগ হইতে হবে কম। তাহলে আফটার কলিশন, সংঘর্ষের পরে এর বেগ হয়ে যাবে 10, এর বেগ হয়ে যাবে 20। দুইটা একই মাত্রার গাড়ি যদি পরস্পরকে ধাক্কা মারে, ধরো আমি গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারলাম আমার গাড়িতে, তাহলে আমার গাড়ির বেগটা সামনের গাড়ি পাবে, সামনের গাড়ির বেগটা আমি পাবো। রিয়েল লাইফে কত গুরুত্বপূর্ণ জিনিস তুমি চিন্তা করো। আমি একটা গাড়িকে ধাক্কা মারলাম, দুইটা গাড়ি ধরো এক্সিও, তাহলে আমার এক্সিওর গাড়িটার বেগ সামনের গাড়িটা পাবে, সামনের গাড়িটার বেগ আমি পাবো। ফিল করতে হবে জিনিসটা। এবার 2 নাম্বার, আমরা এখান থেকে আমাদের 2 নাম্বার সূত্রটাতে চলে আসি। তাহলে আমি 3টা কোশ্চেন বলছিলাম, একটা গেল। 2 নাম্বার কোশ্চেনটা ফিল করি। 2 নাম্বার কোশ্চেন, তাহলে 2 নাম্বারে কিন্তু এটা আবার 0 না, ঠিক আছে? 2 নাম্বার এটা 0 না। তাহলে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা কি দেখো, কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে এইটা একটা ট্রাক, দেখো M2, এটা একটা ট্রাক, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। তাহলে এটা হচ্ছে সাইকেল, এটা হচ্ছে ট্রাক, ঠিক আছে? আমরা কি করলাম দেখো, এই ট্রাকটা আছে স্থির, দেখো ট্রাকটা ছিল স্থির, আর সাইকেলটার U1 বেগ ছিল। তাহলে সাইকেলটা অবশ্যই ট্রাককে গিয়ে ধাক্কা মারবে। দেখো কমন সেন্স। আমি যদি কমন সেন্স থেকে এবার তোমাকে উত্তর জিজ্ঞেস করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কি না। দেখি কোশ্চেন, ট্রাকের শেষ বেগ কত? দেখি উত্তর দাও তো। ট্রাকের শেষ বেগ কত? শেষ বেগ কত? এর জন্য কিন্তু কোনো সূত্র লাগে না, ফিলিংসই যথেষ্ট। এ নাম্বার অপশানে দিলাম U1, বি নাম্বার অপশানে দিলাম -U1, সি নাম্বার অপশানে দিলাম 2U1, ডি নাম্বার অপশানে দিলাম 0। তাড়াতাড়ি উত্তর দাও দেখি কয়জন পারো। তোমরা কি করতেছো? তোমরা তো নাই ক্লাসে, তোমরা তো ভালো ক্লাস করবা না। আরে বাহ, সবাই উত্তর দিয়ে দিয়েছে। আমি যেই কটা দেখতেছি ফ্যান্টাস্টিক। কমন সেন্স লাগবে, আর কিচ্ছু লাগবে না, উত্তর হবে 0। কমন সেন্স। তুমি গিয়ে একটা ট্রাককে ধাক্কা মারো তো, ট্রাক হটবে? জীবনেও হটবে না। আসে কোথা থেকে? এখান থেকে। কেমনে আসে দেখো, এই কন্ডিশনটা হচ্ছে এরকম যে M2 ভেরি ভেরি গ্রেটার দেন M1 এবং U2 0। U2 0 মানে কি? এই পার্টটা 0, দেখো এই পার্টটা বাদ, এই পার্টটাও বাদ, ভালো করে বোঝো। এবার M2 ভেরি ভেরি গ্রেটার দেন M1, তাহলে M2 যদি ভেরি ভেরি গ্রেটার দেন M1 হয়, দেখো M2 যদি ভেরি ভেরি গ্রেটার দেন M1 হয়, তাহলে এই নিচের পার্টটা উপরের পার্টের থেকে অনেক বেশি, তাই এই পার্টটাও 0 চলে আসবে। মানে এরকম ধরো উপরে 1কে তুমি 1000 এত বড় দিয়ে ভাগ দিলা, তাহলে এটা 1 টাইপ অফ 0 না? এটা 0 চলে আসবে। এই V1টা আলটিমেটলি, V1টা কি হবে দেখো, এই M2টা তো বড়, তাহলে এটা -M2 মাইনাস এটা প্লাস, তাহলে V1টা চলে আসবে জাস্ট সিম্পলি মাইনাস। এটাই কিন্তু হয়, মানে উত্তর হবে আমাদের কমন সেন্সের মতো। আমি কি করব দেখো, এই গেট ট্রাককে বাড়ি দিবে, বাড়ি দেওয়ার পরে এর শেষ বেগও হবে 0, আর এই বস্তুটা এদিকে ব্যাক করবে। তাহলে এই যে এদিকে ব্যাক করবে, এর ব্যাক করার বেগটা কি হবে? এর ব্যাক করার বেগটা হবে -U2 বেগে সে ঘুরে আসবে। তাহলে বিষয়টা খুবই সিম্পল। এটা পেয়ে গেলাম আমরা V2 হয়ে যাবে -U1, সরি U2 না, U1 -U1। সে নিজের বেগে ঠিক উল্টা বেগে ফেরত চলে আসবে। এটা হচ্ছে খুবই কমন সেন্স থেকে আমাদের উত্তর। দেখো কত সোজা। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটাতে চলে যাই। দেখো এখান থেকে তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেন কি হতে পারে? 3 নাম্বার কোশ্চেনটা আবার আরও সোজা। দেখো 3 নাম্বার কোশ্চেনটা, ধরো এই আবার আমার সাইকেল, এই হচ্ছে M1, আর এই ধরো M2, এই হচ্ছে M2।
এবার আমার সাইকেল মামা বসে আছে, আর এই বাবা গতিশীল, এই গতিশীল, ঠিক আছে? তাহলে সাইকেল বসে আছে, এই এসে সাইকেলকে ধাক্কা মারলো। আমার M2 ট্রাক গিয়ে একটা সাইকেলকে ধাক্কা মারলো। তাহলে বিষয়টা চিন্তা করো, ট্রাক গিয়ে যদি একটা সাইকেলকে ধাক্কা মারে, ট্রাক গিয়ে যদি সাইকেলকে ধাক্কা মারে, তাহলে ঘটনাটা কেমন হওয়ার কথা? ট্রাক গিয়ে সাইকেলকে ধাক্কা মেরেছে, বিষয়টা বোঝো, ট্রাক সাইকেলকে ধাক্কা মেরেছে। তাহলে কমন সেন্স থেকেই তোমাদেরকে উত্তরটা জিজ্ঞেস করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাইকেল, এটা হচ্ছে ট্রাক। তোমরা বলো সাইকেল এর শেষ বেগ কত হবে? সাইকেল এর শেষ বেগ কত? সাইকেল এর শেষ বেগ কত? এ নাম্বার অপশানে দিলাম 0, বি নাম্বার অপশানে দিলাম u2, সি নাম্বার অপশানে দিলাম -u2, ডি নাম্বার অপশানে দিলাম 2u2। তাড়াতাড়ি দাগাও যে সাইকেল এর শেষ বেগ কত হবে। দেখি কয়জন পারো এটা। সাইকেলের শেষ বেগ কত হবে? সাইকেলের শেষ বেগ কত হবে? লাজিনা আলম তুমি বলছো u2, তারপর অনেকে বলছে u2, সবাই u2। আন্তরিক দুঃখের সাথে বলছি তোমাদের কারো উত্তরই হয়নি। তোমাদের কারো উত্তরই হলো না। এই একজন ঠিক উত্তর দিয়েছো, একজনের উত্তর ঠিক পাইলাম, এটার উত্তর হবে 2u2। এটাই কিন্তু কমন সেন্স। অ্যাক্সিডেন্ট হলে একটা বড় গাড়ির সাথে যদি ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট লাগে, ছোট গাড়ি উড়ে চলে যায়, ঠিক আছে? কয়েকদিন আগে আমাদের রাজশাহীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটা উড়ে চলে যায়, মানে ছোট একটা গাড়ি অনেক জোরে চলে যায়। এটার রহস্যটাই আছে এর মধ্যে। তাহলে এর উত্তর হবে 2u2 না, আমরা দেখি আসো মিলাই। তাহলে u1 কিন্তু 0, তাহলে আমাদের u1 0 মানে, আর m2 গ্রেটার দেন m1, ভেরি গুড। u1 0 মানে আমার এইটুকুটা 0, এইটুকুটাও 0, বিষয়টা বোঝো। আমরা কি করব দেখো, খেয়াল করো, আমরা কি করব, আমরা বাইর করব হচ্ছে v1। তাহলে আমরা যদি v1 বাইর করি, দেখো আমার u2 কিন্তু 0 না, কিন্তু এইখানে একটা 2 আছে, খেয়াল করো, m1 ভেরি ভেরি গ্রেটার দেন m1, তাহলে m1 প্লাস m2, এটাকে আমরা m2 লিখতে পারি। এই m2 কেটে যাবে, এই দেখো 2u2, এখান থেকে আমরা v1 এর মান 2u2 পাই। তার মানে v1 এর মান হয়ে যাবে 2u2, ভেরি সিম্পল। এটার মান কত হবে? 2u2, ভেরি সিম্পল হবে 2u2। আর আমরা যদি এই মানটা এখানে বসাই, তাহলে দেখো m2 আর m1, তার মানে এই উপরেরটাতে আমরা বলতে পারবো m2, এই নিচের এইটুকুটাকেও বলতে পারবো m2। এটা ব্যালেন্স হয়ে u2 থেকে যাবে, মানে ট্রাকের বেগের কোনো পরিবর্তনই হবে না। তাহলে ট্রাকের v2 u2ই থেকে যাবে। এটা একটা খুবই বড় ফিলিংসের বিষয়, আমি তাও একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দেই। তো আরও অনেক কিছু পড়াইতাম, ঠিক আছে? তো তোমরা যেহেতু ছিল না, আমি এত কষ্ট করতেছি, দেখো আমি ঘেমে চুবড়ে কিন্তু একবারে শেষ, কয় মন পানি শরীর থেকে বাইর করলাম ঠিক নাই, কারণ তোমরা যেন শুনতে কষ্ট না হয়। কিন্তু তোমরা তো আসলে ফ্রি ক্লাস, এই যে পাবলিক গ্রুপে দিলে এটাই সমস্যা, ফ্রি ক্লাস করতে চাও না। যাই হোক, সমস্যা নাই, যাদেরকে আমি পড়াই ইনশাল্লাহ তারা ভালোটাই পাবে। তোমরা যেহেতু ফ্রি জিনিস করতে চাও না, আমি কি বলবো, আমি একটু সারাংশ বলে দিই। তাহলে জিনিসটা এরকম, যদি সমান ভরের দুইটা বস্তু ধাক্কা লাগে, আমার বেগ তুমি পাবা, তোমার বেগ আমি পাবো। একটা ট্রাক যদি স্থির থাকে, আমি গিয়ে যদি ধাক্কা মারি, ট্রাকের কিছুই যায় আসবে না, আমি সমান বেগে উল্টা দিকে চলে আসবো, ঠিক আছে? আমি স্থির আছি, আমাকে যদি একটা ট্রাক মারে, ট্রাকের কিছুই যায় আসবে না, আমি ঠিক ডবল বেগে ছুটে যাব। সংঘর্ষের কনসেপ্ট শেষ। যদি কোনো বস্তু মিলিতভাবে যায়, তারা কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না, সেটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা আর কি পড়লাম? আমরা পড়লাম কোনটা ইন্টারনাল ফোর্স, কোনটা এক্সটার্নাল ফোর্স। যত ধরনের ইন্টারনাল ফোর্স আছে, টেনশন, কম্প্রেশন, বেন্ডিং, এগুলা কেউ কোনোদিন ত্বরণ সৃষ্টি করে না। খুব ভালো করে মনে রাখো, এরা বস্তুটাকে বাড়ায়, বস্তুটাকে কমায়, বস্তুটাকে ঘোরায়, এরা কোনোদিন ত্বরণ সৃষ্টি করে না। ভালো করে মনে রাখো, নিউটন চাচা ওর সূত্রে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সের কথা বলেছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে। আমি ছক দিয়ে তোমাদেরকে দেখালাম কেমন করে তোমরা রৈখিকের সূত্রগুলোকে কৌণিকের সূত্রে কনভার্ট করে দিতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, কখনোই কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল রেখে তোমরা অঙ্ক করতে পারবা না, কারণ এরা কখনো একটা বস্তুর উপরে কাজ করে না, আর লোভ দিয়ে একটা বস্তুর উপরে নির্ণয় করতে হয়। এই কথাটাও মনে রেখো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমাকে জানিও, যারা যারা শেষ পর্যন্ত ক্লাস করলে ক্লাসটা কেমন লাগলো এখানে আমাকে জানিও, এখানে কমেন্ট করেও জানাতে পারো। আর
আমি খুবই খুশি হব তোমরা ক্লাসের নোটটা যদি রেডি করে আমার গ্রুপ আর এ ফিজিক্স, দেখো এখানে নাম লেখা আছে, এখানে যদি নোটটা পোস্ট করতে পারো, অথবা এখানে পোস্ট করলেও আমি দেখবো তোমরা কেমন করে বুঝেছো, তোমাদের নোটটা দেখলে আমি বুঝতে পারবো। তোমরা পোস্ট করো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাও চেষ্টা করেছি অনেকখানি দিতে, পুরোপুরি চ্যাপ্টার তোমরাই আসলে শেষ করতে দিলা না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।